আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রেন টিউমার। ব্রেন টিউমার। বর্তমান সময়ে ব্রেন টিউমারের অনেক রোগী আমাদের কাছে আসছে। তো টিউমারটার প্যাথোফিজিওলজি বা টিউমার সম্পর্কে যদি একটা বেসিক যদি আমরা বুঝতে পারি, আমার মনে হয় যে আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক সহজে আমরা করতে পারবো। ব্রেন টিউমারটা কি? এর আগের ক্লাসে আমরা ব্রেন সম্পর্কে মোটামুটি একটা বেসিক নলেজ জেনে এসেছি। ব্রেনের কোথায় কী নিয়ে ব্রেন গঠিত, ব্রেনের কোন অংশ কী কাজ করে। তো ওই ক্লাসটা যারা ঠিকমতো করেছি, আজকে ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে। আর ওই ক্লাসটা যারা ঠিকমতো করতে পারি নাই, তো আজকে ক্লাসটা তাদের জন্য বোঝা একটু কঠিন হতে পারে। তো ব্রেন টিউমারের একদম নর্মাল যে সংজ্ঞাটা, ব্রেন টিউমার ইজ আ লাম্প অফ অ্যাবনর্মাল সেল গ্রোয়িং ইন ইউর ব্রেন। তাহলে ব্রেনের মধ্যে যখন অ্যাবনর্মালভাবে একটা সেল গ্রোয়িংয়ের একটা প্যাটার্ন আছে, যখন এই প্যাটার্নটা এলোমেলোভাবে অস্বাভাবিকভাবে যখন ব্রেনের সেলগুলা বাড়বে, তখন ওইখানে একটা পিণ্ড তৈরি হবে, দ্যাট ইজ কল্ড ব্রেন টিউমার। এটাকে আমরা ব্রেন টিউমার বলছি। Your brain control all the parts of your body and its function and produce your thought. আসলে ব্রেনকে বলা হচ্ছে আমাদের বডির রিমোট কন্ট্রোল, অর্থাৎ আমাদের বডির প্রত্যেকটা পার্ট সে কার্যকারিতা করতে সে ভূমিকা রাখে এবং আমাদের চিন্তা চেতনাকে প্রডিউস করে। ডিপেন্ডিং অন হোয়ার ইট ইজ, আ টিউমার ইন ইউর ব্রেন ক্যান অ্যাফেক্ট দিস ফাংশন। আসলে ব্রেনের বিভিন্ন পার্ট আমরা দেখে এসেছি, ব্রেনের বিভিন্ন পার্ট বিভিন্ন কাজ করতে ব্যস্ত। এক একটা পার্ট এক একটা অংশের, এক একটা শরীরের এক একটা গুরুত্বপূর্ণ কাজ করে। তো মূলত ব্রেন টিউমারটা কোথায় হয়েছে, কোন পার্টে হয়েছে এবং ওই পার্টটা আমাদের বডির কী কাজ করছে, ওই টিউমারটা আসলে ওই ধরনের কাজের উপরে এফেক্ট করবে। যেমন আমরা জেনে এসেছি যে পিনাইল গ্ল্যান্ড আমাদের বডির যে কাজগুলা করে, একদম সহজভাবে যদি বলি, হাইপোথ্যালামাস আমাদের বডির টেম্পারেচার রেগুলেট করতে সহায়তা করে। এখন হাইপোথ্যালামাস রিজিয়নে যদি টিউমারটা হয়, তাহলে হাইপোথ্যালামাসের যে কাজটা আছে এটা করতে ব্যাহত হবে। তো এইরকম যে জায়গাটাতে যে জিনিস থাকবে, ওই জিনিসটা এফেক্ট হবে টিউমার দ্বারা। এটাই হচ্ছে ব্রেন টিউমারের সমস্যা। এখন টাইপস অফ এ ব্রেন টিউমার। আসলে ব্রেন টিউমার কয় প্রকার হতে পারে? ব্রেন টিউমারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি, প্রাইমারি ব্রেন টিউমার আর সেকেন্ডারি ব্রেন টিউমার। তো প্রাইমারি ব্রেন টিউমারটা কি? ইজ আ টিউমার দ্যাট হ্যাজ স্টার্টেড ইন দ্য ব্রেন। যে টিউমারটা ব্রেনের মধ্যেই তৈরি হয়, এইটাকে আমরা বলতেছি হলো প্রাইমারি ব্রেন টিউমার। যে টিউমারটার তৈরি ব্রেনের মধ্যেই হয়, স্টার্টেড ইন দ্য ব্রেন, এটাকে আমরা প্রাইমারি ব্রেন টিউমার বলছি। আর সেকেন্ডারি ব্রেন টিউমার ইজ এ ক্যান্সার ফ্রম এলসওয়্যার ইন দ্য বডি দ্যাট হ্যাজ স্প্রেড অর মেটাস্টেজাইজড টু দ্য ব্রেন। তাহলে আমাদের সেকেন্ডারি ব্রেন টিউমার আসলে এগুলাকে বলা হচ্ছে মেটাস্টেটিস বা ক্যান্সার ধরনের টিউমার। অর্থাৎ আমাদের বডির কোনো জায়গায় টিউমার সেল আছে যেটা ক্যান্সার, অর্থাৎ আমাদের বডির কোনো জায়গায়, যেমন লিভারে, লাংসে, যে কোনো জায়গায় ক্যান্সার সেল আছে বা ক্যান্সার টিউমার আছে। এখন ওইটা যদি মেটাস্টেটিস হয়ে যদি ব্রেনে আসে, তখন ব্রেনের যে টিউমারটা হবে এটা হচ্ছে সেকেন্ডারি ব্রেন টিউমার। আমরা যদি একদম সহজভাবে বুঝি, তাহলে হচ্ছে প্রাইমারি ব্রেন টিউমারটা হচ্ছে ব্রেনের মধ্যেই যার জন্ম, আর সেকেন্ডারি ব্রেন টিউমারটা হচ্ছে আমাদের বডির ভিতরে থাকা অন্য জায়গার ক্যান্সার যখন স্প্রেড করে ছড়িয়ে যে যখন ব্রেনের ভিতরে টিউমার তৈরি করে, তখন এটাকে আমরা সেকেন্ডারি ব্রেন টিউমার বলবো। তো মূলত যত রকমের ব্রেন টিউমার আছে, এই ব্রেন টিউমারকে এই দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি ব্রেন টিউমার আর সেকেন্ডারি ব্রেন টিউমার। এখন এই প্রাইমারি ব্রেন টিউমার যেটা বিনাইন ব্রেন টিউমার বলা হচ্ছে, সাধারণত প্রাইমারি ব্রেন টিউমারগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই বিনাইন হয়। কিছু কিছু ক্ষেত্রে খুব রিয়ার কন্ডিশনে এটা আবার মেটাস্টেটিস হইতে পারে অথবা এটা ম্যালিগনেন্ট হতে পারে। আসলে টিউমার বলেন আর যে কোনো প্যাথোলজি, টিউমারের যে ফর্মটা হয়, টিউমারের চেহারা যতক্ষণ ভালো এটা ভালো, কিন্তু টিউমারের চেহারা, যে কোনো টিউমার চেহারা খারাপ হইলে এটা আসলে ক্যান্সার হইতে পারে, এটা বলা খুবই মুশকিল।
অনেক সময় আমরা জানি যে বিনাইন টিউমারগুলা অনেক সময় ফরমেশন হয়ে সে ম্যালিগন্যান্ট তৈরি করে। তো এই জন্য এটা আসলে বলা খুব মুশকিল। মূল কথা হচ্ছে যে টিউমারটার চেহারা ভালো, এটা টেস্ট ছাড়া বোঝার উপায় নাই। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি ব্রেন টিউমারগুলো বিনাইন হয়ে থাকে, কিন্তু প্যাথোলজি, মেডিকেল প্যাথোলজি আসলে পরিবর্তনশীল। কখন কোনটা ঘটে যায় এটা বলা খুবই মুশকিল আর কি। যেটা আমরা সারা জীবন জেনে এসেছি যে এটা বিনাইন টিউমার, এটা অনেক সময় দেখা গেছে যে এটা ম্যালিগনেন্ট হয়ে গেছে। তবে এটা খুব রিয়ার কজ, তবে হবে না এটা বলা যাবে না। তো যে কথাই ছিলাম, ব্রেন টিউমার আর ইউজুয়ালি নেম অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ দ্য সেল দে স্টার্টেড ইন। তো আসলে মূলত যে ধরনের সেল দিয়ে ব্রেন টিউমারটা গঠিত হয় ওই ধরনের সেলের উপরে এটার নামকরণ করা হয়। তো মূলত ব্রেন টিউমারের, প্রাইমারি ব্রেন টিউমার বা ব্রেনের ভিতরে যে টিউমারগুলো হয় এইগুলা সাধারণত 4 রকম হয়ে থাকে। একটা হচ্ছে গ্লিওমা, একটা হচ্ছে নন গ্লিয়াল, একটা হচ্ছে মেনিনজিওমা, আর একটা হচ্ছে মেডুলোব্লাস্টোমা। তো গ্লিওমা কি? গ্লিওমা আমরা জেনে এসেছি যে ব্রেনের ভিতরে 2 ধরনের সেল থাকে, একটা নিউরন আর একটা হচ্ছে গ্লিওমাস সেল। তো নিউরন আসলে কিন্তু আপনার টিউমার ফর্ম করে না। খুব রেয়ার ক্ষেত্রে দেখা গেছে যে একদম নিউরনের স্ট্রাকচার নষ্ট হয়ে গেলে হঠাৎ রেয়ার, সেটা কোটিতে একটা হয়তো হইতে পারে। তো মূলত ওই নিউরন থেকে আসলে কোনো টিউমার ডেভেলপ করে না, কিন্তু ওই নিউরনকে যে কানেক্ট করে বা নিউরনকে যে পেঁচিয়ে রাখে যে গ্লিয়াল সেল, এই গ্লিয়াল সেল থেকে আসলে মূলত টিউমার তৈরি হয়। তো আসলে গ্লিওমাস সেল মানে গ্লিয়াল সেল থেকে যে টিউমারগুলো ফরমেশন হয় এটাকে আমরা গ্লিওমাস বলতেছি বা গ্লিওমা বলতেছি। এখানে এস আছে মানে অনেকগুলা, প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। তো এই গ্লিওমার ভিতরে অ্যাস্ট্রোসাইটোমা আর গ্লিওব্লাস্টোমা এগুলা খুব কমন আর কি। তাহলে আমরা গ্লিয়াল সেল থেকে যে টিউমারটা অ্যারাইজ হয় এটাকে আমরা গ্লিওমা বলতেছি। আর একটা হচ্ছে নন গ্লিয়াল। তাহলে যে টিউমারটা গ্লিয়াল সেলে তৈরি হয় নাই এগুলাই নন গ্লিয়াল। তাহলে আরও একটু যদি ক্লিয়ার করে বলি, ডেভেলপড অন অর ইন দ্য স্ট্রাকচার অফ ইউর ব্রেন ইনক্লুডিং নার্ভ, ব্লাড ভেসেল অ্যান্ড গ্ল্যান্ড। সাধারণত ব্রেনের যে স্ট্রাকচারটা থাকে, যেমন নার্ভস হইতে পারে, স্নায়ু হইতে পারে, ব্লাড ভেসেল হইতে পারে, বা বিভিন্ন ব্রেনের ভিতরে যে গ্ল্যান্ড থাকে, এইগুলার ভিতরে যদি কোনো টিউমার হয় তাহলে এগুলাকে আমরা নন গ্লিয়াল টিউমার বলছি। একটা আছে মেনিনজিওমা। মেনিনজিওমা কি? এটা হচ্ছে আমরা জানি যে মেনিনজাস হচ্ছে ব্রেনের আবরণী পর্দা, কাভারিং পর্দা। তো যদি ওই কাভারিংয়ের ভিতরে যদি আপনার টিউমার হয় এটাকে মেনিনজিওমা বলতেছি আর কি। অর্থাৎ ব্রেনের যে কভারটা, কভারের ভিতরে যদি টিউমার হয় তাহলে এটা হচ্ছে মেনিনজিওমা। আর মেডুলোব্লাস্টোমা এটা হচ্ছে সেরিবেলামের ভিতরে যদি হয় এটাকে আমরা মেডুলোব্লাস্টোমা বলতেছি আর কি। তো মূলত প্রাইমারি ব্রেন টিউমার এই 4টা ভাগে ভাগ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। গ্লিওমা যেটা গ্লিয়াল সেল থেকে তৈরি হচ্ছে, নন গ্লিয়াল যেটা নার্ভ, ব্লাড ভেসেল বা গ্ল্যান্ডে হচ্ছে, অর্থাৎ নন গ্লিয়াল সেল থেকে যে টিউমারগুলো অ্যারাইজ হচ্ছে এটা হচ্ছে নন গ্লিয়াল। আর মেনিনজিওমা যেটা আমাদের ব্রেনের যে আবরণী পর্দা এটার ভিতরে যদি কোনো টিউমার হয় এটাকে আমরা মেনিনজিওমা বলতেছি। আর মেডুলোব্লাস্টোমা বলতে সাধারণত সেরিবেলামের ভিতরে যেটা হয় এটা হচ্ছে মেডুলোব্লাস্টোমা বলছি। এখন কিছু কমন টাইপের ব্রেন টিউমার আছে। একটা হচ্ছে কর্ডোমা। কর্ডোমাটা কি? এই যে দেখেন এই জায়গায় কর্ডোমা, দিস লো গ্রোয়িং টিউমার। এটা কি টাইপের টিউমার? স্লো গ্রোয়িং, একদম খুব আস্তে আস্তে এই টিউমারটা ডেভেলপ করে। টাইপিক্যালি বিগিন অ্যাট দ্য বেজ অফ ইয়োর স্কাল। সাধারণত একদম মানে তলার দিকে, স্কালের খুলির পশ্চাৎ মানে একদম নিচের দিকে এটা হয়। অ্যান্ড দ্য বটম পার্ট অফ দ্য স্পাইন, এবং এই স্পাইনের ঠিক বটমে এটা থাকে আর কি। দে আর মোস্টলি বিনাইন। এই কর্ডোমাগুলা বেশিরভাগ ক্ষেত্রে এটা বিনাইন হয়। আমরা বোঝার ক্ষেত্রে একটা চিত্র দিয়ে বুঝিয়েছি, এই যে দেখেন এটাকে আমরা কর্ডোমা বলতেছি। তো এটা হচ্ছে এই যে স্কালের ঠিক বটমে আর স্পাইনের বটমে, সরি স্কালের হচ্ছে বেজে গোড়ার দিকে আর হচ্ছে স্পাইনের সামনের দিকে, এবং এটা সাধারণত বিনাইন হয়। এবার হচ্ছে আমরা ক্র্যানিওফ্যারিঞ্জিওমা। ক্র্যানিওফ্যারিঞ্জিওমা আর একটা টাইপের ব্রেন টিউমার, অ্যাজ গ্রোথ অফ সেল নিয়ার দ্য ব্রেনস পিটুইটারি গ্ল্যান্ড।
তো যদি এই যে আমাদের ব্রেন, এই ব্রেনের এই অংশটা পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এই পিটুইটারি গ্ল্যান্ডের আশেপাশে সাধারণত ক্র্যানিওফ্যারিঞ্জিওমাগুলা তৈরি হয়। দে আর ডিফিকাল্ট টিউমার টু রিমুভ। এই টিউমারগুলোকে অপারেশন করা সম্ভব হয় না, বিকজ অফ দেয়ার লোকেশন নিয়ার ক্রিটিক্যাল স্ট্রাকচার ডিপ ইন ইউর ব্রেন। এবং আমরা জানি যে আমাদের ব্রেনের ভিতরে পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু একদম খুব মানে ডিপ ব্রেন, একদম ইনসাইড ব্রেন বা একদম খুব গভীর ব্রেনের ঠিক জায়গায় থাকে হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ড। তো এই পিটুইটারি গ্ল্যান্ডের আশেপাশের স্ট্রাকচারে খুব কমপ্লেক্স স্ট্রাকচার থাকে এবং এই টিউমারগুলোকে আসলে রিমুভ করা সম্ভব হয় না। অনেক সময় রিমুভ করতে গেলেও পেশেন্টের খুবই রিস্কি থাকে। তো এটা হচ্ছে ক্র্যানিওফ্যারিঞ্জিওমা। তো এটা আমরা একটু জাস্ট খালি আইডিয়া রাখবো যে আমরা তো আসলে রিপোর্ট তো দেখেই তো আমরা আসলে রুগীকে ডায়াগনোসিস করব। তো আসলে এই চিত্রগুলো দেখলে বা এই বর্ণনাগুলো শুনলে ওই রিপোর্টটা বুঝতে আমাদের সুবিধা হবে যে এটা এই জায়গায় থাকতে পারে। জাস্ট একটা বেসিক নলেজ। আমরা তো ব্রেন সার্জারিও করব না বা আমরা শুধুমাত্র মিনিমাম করব, কিন্তু প্যাথোলজিটা কোথায় বা এটার গুরুত্ব কী বা এই পেশেন্টের প্রগনোসিস কী হবে, প্রেডিকশন কী আমাদের, এই জিনিসগুলো বোঝা দরকার। এই জন্য আমাদের জাস্ট খালি একটা বেসিক নলেজ যে এটা এই জিনিস, এটা এই জিনিস, জাস্ট এইটা। এবার হচ্ছে গ্যাংগ্লিওমা বা অ্যানাপ্লাস্টিক গ্যাংগ্লিওমাস। এইটা আসলে খুব রিয়ার টিউমার, যেটা ফ্রম ইন নিউরন। আমি তো বলেছি যে বেশিরভাগ 99.9% ক্ষেত্রে আপনার নিউরনে কোনো টিউমার দেখা যায় না। এটা খুবই রিয়ার ফর্ম, তো এটা খুবই পাওয়া যায় না বললেই চলে এবং এটা খুব স্লো গ্রোয়িং। এবং এই নার্ভ সেল যেটাকে আমরা নিউরন বলতেছি আর কি, এই নিউরনটা নষ্ট হয়ে, এই নিউরনটা পরিবর্তন হয়ে তখন হচ্ছে এটা আচরণ নিউরনের মতো থাকে না, তখন এইখানে আসলে এই টিউমারগুলা ফরমেশন হয় এবং এটা খুবই রিয়ার এবং এটা খুব মানে পাওয়া যায় না বললেই চলে। তো এটাই গেল হচ্ছে আমাদের গ্যাংগ্লিওমা বা অ্যানাপ্লাস্টিক গ্যাংগ্লিওমা। এই যে এটা সিস্টেমটা অনেকটা এমআরআই এরকম দেখা যেতে পারে। হ্যাঁ, তো আসলে রিপোর্ট তো আমাদের করাই থাকবে, রিপোর্টে আমরা বুঝতে পারবো। তারপরে হচ্ছে গ্লোমাস জোগলার কি? দিস টিউমার আর টাইপিক্যালি লোকেটেড জাস্ট আন্ডার দ্য বেজ অফ ইয়োর স্কাল। এটা আমাদের স্কালের বেজের দিকে অবস্থিত। অ্যান্ড দ্য টপ ইয়োর জগুলার ভেন বলতে যেটা নেক ভেন বলা হয়েছে আর কি, ঘাড়ের যে মূল যে ভেনগুলো আছে এইগুলাকে জগুলার ভেন বলতেছে। তো ঠিক জগুলার ভেনের সামনের দিকে এটা থাকে আর কি। দে আর দ্য মোস্ট কমন ফর্ম অফ গ্লোমাস টিউমার। তো এগুলা এই টিউমারগুলো সচরাচর দেখা যায়। হ্যাঁ, এবং এই যে দেখেন, এই যে এইভাবে বোঝা যাবে যে এই যে পিছনের দিকে এই যে এইগুলো আর কি ঘাড়ের এই সাইডের দিকে এটা পাওয়া যাবে আর কি। এটা গেল গ্লোমাস জগুলার। এবার হচ্ছে মেনিনজিওমা বললে আমরা বুঝতে পারতেছি যে মেনিনজাসের ভিতরে হবে এবং এই টিউমারটা খুব বেশি পাওয়া যায় এবং আপনি এটা সরাসরি চিত্রর মধ্যেই বুঝবেন। দেখেন, এটা যদি আমাদের ব্রেন হয়, ব্রেনের ঠিক এই যে মেনিনজাস যেটা কাভারিং থাকে, এই কাভারিংয়ের এই জায়গায় এই টিউমারগুলো থাকবে। এই যে দেখেন, এটা একদম বোঝা সোজা, একদম ব্রেনের যে মেনিনজাস আছে একদম মানে ইন্ড পার্টগুলোতে আপনার বড় বড় টিউমার থাকবে। এটা দেখেই আপনারা বুঝতে পারবেন। তো মেনিনজাসের ভিতরে হয় এবং এই মেনিনজাস এই পর্দা দ্বারাই ব্রেনকে আবৃত করে রাখা হচ্ছে। দে আর দ্য মোস্ট কমন টাইপ অফ প্রাইমারি ব্রেন টিউমার। এটা সবচাইতে কমন টাইপ টিউমার ব্রেনের ভিতরে। মেনিনজিওমা টাইপিক্যালি ডেভেলপ স্লোলি, কিন্তু এই মেনিনজিওমাগুলা খুব আস্তে আস্তে ডেভেলপ করে। দে ফ্রম ইন দ্য মেনিনজেস, এটা সাধারণত মেনিনজাসের ভেতরে হয়। দ্য লেয়ার অফ দ্য টিস্যু দ্যাট প্রোটেক্ট ইউর ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। মেনিনজাসটা কি? যেটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে রাখে বা ঘিরে রাখে। ইন রেয়ার কেসে মেনিনজিওমা ক্যান বি ম্যালিগন্যান্ট। খুব বিরল ঘটনা, সচরাচর হয় না, কিন্তু কখনো কখনো এই মেনিনজিওমা থেকে আপনার ম্যালিগন্যান্ট হতে পারে। এটা তো আমি আগেই বলেছি যে কোনটা ম্যালিগন্যান্ট হবে আর কোনটা বিনাইন থাকবে এটা টেস্ট ছাড়া বোঝার উপায় নাই। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিনাইনগুলা ম্যালিগন্যান্ট হয় না এবং এগুলো হচ্ছে খুব স্লো ডেভেলপিং আর কি। এবার হচ্ছে পিনিওসাইটোমা কি? তাহলে আমরা এখানে বুঝতেই পারতেছি যে
পিনিওসাইটোমা বা পাইনোসাইটোমা, এটা হচ্ছে পিনাইন গ্ল্যান্ডের আশেপাশে থাকবে। তাহলে দি স্লো গ্রোয়িং টিউমার ফ্রম ইউর পিনাইল গ্ল্যান্ড হুইচ ইজ লোকেটেড ডিপ ইন ইউর ব্রেন অ্যান্ড সিক্রেটস দ্য হরমোন মেলাটোনিন। সাধারণত এই পিনাইল গ্ল্যান্ড আমাদের একদম ব্রেনের মাঝখানের দিকে থাকে এবং এটা আমাদের মেলাটোনিন নামের যে হরমোন, ভালো লাগার যে হরমোন, এগুলা সিক্রেশন করে এবং এটা আপনার হাইপোথ্যালামাসের ওই যে পার্টটাতে থাকে আর কি। তো এখন এইটা হচ্ছে পিনাইন গ্ল্যান্ডের আশেপাশে হবে, এই জন্য এটা পাইনোসাইটোমা বলতেছে আর কি। এবং এমআরআইতে যে এইরকম দেখা যেতে পারে একদম ডিপ ইনসাইড যে টিউমারগুলা, এগুলা কিন্তু খুবই মানে সচরাচর ডিপ ইনসাইড ব্রেনের একদম মাঝখানের দিকে কোনো টিউমার এটা সাধারণত কম দেখা যায়, তবে যেগুলা হয় এগুলা কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে। এবার হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা। তো আমরা বুঝতেই পাচ্ছি পিটুইটারি অ্যাডিনোমা মানে কি। দিস টিউমার ফ্রম ইউর নিউর পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে ফর্ম হবে, জন্ম নেবে, হুইচ ইজ লোকেটেড অ্যাট দ্য বেজ অফ ইউর ব্রেন, এবং ব্রেনের একদম গোড়ার দিকে। ইয়োর পিটুইটারি গ্ল্যান্ড মেক্স অ্যান্ড কন্ট্রোল হরমোন ইন ইয়োর বডি। আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের বডির মাস্টার অফ দ্য হরমোন গ্ল্যান্ড আমরা বলতেছি। পিটুইটারি অ্যাডিনোমা আর ইউজুয়ালি স্লো গ্রোয়িং। এই পিটুইটারি অ্যাডিনোমাগুলা খুব আস্তে আস্তে বাড়ে অ্যান্ড দে মে রিলিজ এক্সেস পিটুইটারি হরমোন, এবং এইটা যদি পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যদি হয় তাহলে ওই পিটুইটারি গ্ল্যান্ডের বড় হয়ে গেল এবং এরা এক্সেস পিটুইটারি গ্ল্যান্ড তৈরি করলে তখন আমাদের বডির হরমোনটা অনেক বেশি সিক্রেশন হবে। হ্যাঁ, এটাই দ্যাট ইজ হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা। এবার হচ্ছে সোয়ানোমা। সোয়ানোমাটা কি? দিস আর কমন বিনাইন ব্রেন টিউমার ইন অ্যাডাল্ট। এটা সাধারণত প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে খুবই কমন। দে ডেভেলপ ফ্রম দ্য সোয়ানম সেল। এগুলো আসলে সোয়ানম সেল থেকে তৈরি হয়। সোয়ানম সেল কি? গ্লিয়াল সেল, এক ধরনের গ্লিয়াল সেল দ্যাট ফ্রম দ্য মাইলিন। আমরা ওই ক্লাসে পড়ে আসছি ওই মাইলিন যেটাকে কভার করে রাখে, ওই মাইলিনটা গ্লিয়াল সেল যেটা মাইলিন তৈরি করে, ওই সেলটাকে সোয়ান সেল বলতেছে। ইন ইউর পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর ক্র্যানিয়াল নার্ভ, সাধারণত পিএনএস আর হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ। আমাদের একটা অ্যান্টিমটাটের ক্লাস আছে নার্ভাস সিস্টেম সম্পর্কে, ওই ক্লাসটা করলে এগুলা ক্লিয়ার বোঝা যাবে। তো এই সোয়ানম সেল অ্যাসিস্ট দ্য কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। তো আসলে এই সোয়ানম সেল কী কাজ করে? আমাদের যে নার্ভগুলোর যে ইম্পালস হয়, অর্থাৎ এই ব্রেনের যে ইলেকট্রিক সিগন্যাল, এগুলাকে পরিবাহী করতে সহায়তা করে। সাধারণত অ্যাকোস্টিক নিউরোমা আর দ্য মোস্ট কমন সোয়ানোমা। সাধারণত এই সোয়ানোমার ভিতরে অ্যাকোস্টিক নিউরোমা যেগুলা, এগুলা খুব বেশি কমন আর কি। এবং যেহেতু অ্যাকোস্টিক, তার মানে বুঝতে হবে যে কানের আশেপাশে। দি টিউমার অকার অন ইউর ভেস্টিবুলার নার্ভ, দি নার্ভ দ্যাট লিড ফ্রম ইউর ইনার ইয়ার টু ইউর ব্রেন, যেটা কানের সাথে ব্রেনকে সংযুক্ত করে। এই যে ভেস্টিবুলার সোয়ানোমা এই জায়গায় ফর্ম হয় আর কি। এটাই হচ্ছে সোয়ানোমা। এবার হচ্ছে ক্যান্সারাস আমরা বা ম্যালিগনেন্ট ব্রেন টিউমার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তো ব্রেন টিউমার, যেটা সেকেন্ডারি ব্রেন টিউমার বলতেছি, অ্যাপ্রোক্সিমেটলি 78% অফ ক্যান্সারাস প্রাইমারি ব্রেন টিউমার আর গ্লিওমা। তাহলে 78% ক্যান্সারের ইয়াগুলা কিন্তু আসলে সাধারণত আমরা দেখতে পেলাম যে এটা ইয়া হয়। আচ্ছা, দিস টিউমার ডেভেলপ ইন গ্লিয়াল সেল, এটাও গ্লিয়াল সেলের মধ্যেই হয়, হুইচ সারাউন্ড দ্য অ্যাসিস্ট নার্ভ সেল, যেটা আমাদের নার্ভ সেল, দ্যাট ইজ কল্ড, আমাদের যেটাকে আমরা বলতেছি নিউরন, এইটাকে ঘিরে রাখে এবং এটাকে অ্যাসিস্ট করে। টাইপস অফ গ্লিওমা ইনক্লুড, হ্যাঁ, তো কিছু গ্লিওমা আছে। সেকেন্ডারি ব্রেন টিউমার বা ব্রেন টিউমারের ভিতরে যেটা ম্যালিগনেন্ট বা ক্যান্সারাস, এইটা কিন্তু সবচাইতে খারাপ। এবং এইটা সাধারণত গ্লিওব্লাস্টোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা, মেডুলোব্লাস্টামা এগুলা নামে পরিচিত হয়। তো এগুলা সাধারণত গ্লিয়াল সেল যে থাকে, এই গ্লিয়াল সেলের ভিতরেই আসলে তৈরি হয় এবং এটা আনুমানিক 80% এই ক্যান্সারাস সেলগুলা এই গ্লিয়াল সেলের মধ্যেই তৈরি হয়। এবং এই গ্লিয়াল সেলটা কি, এর আগে আমরা পড়ে আসছি, যেটা আমাদের নার্ভ সেলকে সারাউন্ড করে রাখে। তো যেটা গ্লিওব্লাস্টোমা, এটা হচ্ছে গ্লিয়াল সেল কল অ্যাস্ট্রোসাইটস। এই গ্লিওব্লাস্টোমা
যেটা গ্লিয়াল সেলের মধ্যে তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি অ্যাস্ট্রোসাইটস। গ্লিওব্লাস্টোমা আর দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাস্ট্রোসাইটোমা, এবং এই ধরনের ব্রেন টিউমার সবচাইতে দ্রুত গতিতে বাড়তে থাকে। তারপরে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিওমা। অলিগোডেন্ড্রোগ্লিওমা যেটা হচ্ছে আনকমন টিউমার বিগিন ইন সেল দ্যাট ক্রিয়েটস মাইলিন, যেটা আমরা পড়ে এসেছি, যেটা মাইলিনের মধ্যে তৈরি হয়, যেটা হচ্ছে নার্ভ সেলকে ইনসুলেশন করে রাখে আর কি। তো এই মাইলিন সেলের ভিতরে যে টিউমারটা তৈরি হয়, ক্যান্সারাস টিউমার, এটাকে আমরা অলিগোডেন্ড্রোগ্লিওমা বলতেছি। অলিগোডেন্ড্রোগ্লিওমা যেটা খুব আনকমন ব্রেন টিউমার। আর একটা হচ্ছে মেডুলোব্লাস্টোমা, এটা আর এক ধরনের ক্যান্সারাস ব্রেন টিউমার। দিস টিউমার আর ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড ফ্রম অ্যাট দ্য বেজ অফ ইউর স্কাল, এটা স্কালের বেজের দিকে অবস্থান করে এবং এটা খুব দ্রুত গতিতে বাড়ে। দে আর দ্য মোস্ট কমন ক্যান্সারাস ব্রেন টিউমার ইন চিলড্রেন, সাধারণত বাচ্চাদের মধ্যে এই মেডুলোব্লাস্টোমা জাতীয় ক্যান্সারাস টিউমার সবচাইতে বেশি দেখা যায়। এবার হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা, যেটা বললাম, দিস টিউমার আর দ্য মোস্ট কমন টাইপ অফ গ্লিওমা, এটা গ্লিওমার মধ্যে সবচাইতে কমন। দে ফ্রম দ্য স্টার শেপ গ্লিয়াল সেল কল অ্যাস্ট্রোসাইট, যেহেতু এটা স্টার শেপের মতো দেখা যায়, হ্যাঁ, এই জন্য এগুলাকে অ্যাস্ট্রোসাইটস বলতেছে। দে ক্যান ফ্রম ইন মেনি পার্ট অফ ইউর ব্রেন, এটা ব্রেনের বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে, বাট মোস্ট কমনলি অকার ইন ইউর সেরিব্রাম, সাধারণত সেরিব্রামের ভিতরে অ্যাস্ট্রোসাইটোমা বেশি দেখা যায়, এবং চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইরকম একটা দেখা যাইতে পারে। ইপিন্ডোডায়োমা, ইপিন্ডোডায়োমা আর এক ধরনের সেল ক্যান্সারাস টিউমার। ইপিন্ডিওমা আর গ্লিয়াল সেল টিউমার দ্যাট কমনলি অ্যারাইজ ইন দ্য লাইলিং সেন অফ ইউর ভেন্ট্রিকুলার সিস্টেম। ভেন্ট্রিকুলার সিস্টেম বলতে ব্রেনের ভেন্ট্রিকুলার সিস্টেম বলতে যেটার ভিতর দিয়ে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেখান দিয়ে চলাফেরা করে, ওইটাকে ভেন্ট্রিকুলার সিস্টেম বলা হচ্ছে। ব্রেনের চারটা ভেন্ট্রিকুলার সিস্টেম থাকে। অ্যান্ড লেস কমনলি আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সাধারণত এটা ওই ভেন্ট্রিকুলার সিস্টেমের মধ্যেই এগুলা তৈরি হয়, অথবা এগুলা খুব কম ক্ষেত্রে এই ভেন্ট্রিকুলার সিস্টেমের বাইরে তৈরি হয়, কিন্তু হইতে পারে, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হইতে পারে, অথবা ব্রেন প্যারেন্ট কাইমার মধ্যে হইতে পারে, সেলের ভিতরে হইতে পারে, তবে এটা খুব রিয়ার কেস। এবার হচ্ছে আদার টাইপ অফ ব্রেন টিউমার, অন্য ধরনের কিছু ব্রেন টিউমার হয়, যেটা হচ্ছে হেমানজিওব্লাস্টোমা। হেমানজিওমার আমরা নাম শুনেছি, অর্থাৎ রক্তের টিউমার। তো ব্রেনের ভিতরে যদি এই রক্তের টিউমার তৈরি হয়, সেটাকে আমরা হেমানজিওব্লাস্টোমা বলতেছি, যেটা স্লো গ্রোয়িং টিউমার, অত্যন্ত ধীর গতিতে বাড়ে। কমনলি লোকেটেড ইন দ্য সেরিব্রাম, সাধারণত এটা সেরিবেলামের মধ্যে পাওয়া যায়। দে অরিজিনেটেড ফ্রম ব্লাড ভেসেল, এগুলা সাধারণত ব্লাড ভেসেলের থেকে তৈরি হয়। ক্যান বি লার্জ ইন সাইজ, এটা অনেক বড় হইতে পারে। অ্যান্ড অফেন আর অ্যাকম্পাইড বাই আ সিস্ট, এবং এগুলার সাথে সিস্ট পাওয়া যায়। দিস টিউমার আর মোস্ট কমন ইন পিপল এজ 40 to 60, সাধারণত 40 থেকে 60 বছর লোকদের মধ্যে এই টিউমারটা বেশি পাওয়া যায়। আর মোর প্রিভিলেন্ট ইন মেন দ্যান ওমেন, সাধারণত পুরুষ মানুষের বেশি হয় মহিলা মানুষের তুলনায়। হেমানজিওব্লাস্টোমা, ব্রেনের ভিতরে যদি আপনার রক্তের টিউমার তৈরি হয়, আর বডির ভিতরে যদি রক্তের ফোঁটা থেকে যদি কোনো টিউমার তৈরি হয়, এটাকে আমরা হেমানজিওমা বলতেছি। র্যাবডয়েড টিউমার কি? এটা খুব রিয়ার কেস, হাইলি অ্যাগ্রেসিভ টিউমার দ্যাট টেন্ডস টু স্প্রেড ডর দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থেকে খুব স্প্রেড করে। দে অফেন অ্যাপিয়ার ইন মাল্টিপল সাইড অফ দ্য বডি, স্পেশালি ইন দ্য কিডনি, এবং এগুলা সাধারণত বডির বিভিন্ন ব্রেনের মতো বিভিন্ন জায়গা থেকে এগুলা তৈরি হতে পারে। দে আর মোস্ট প্রিভিলেন্ট ইন ইয়ং চাইল্ডের, সাধারণত ইয়ং চিলড্রেনদের মধ্যে এটা বেশি দেখা যায়, বাট অলসো অকার ইন অ্যাডাল্ট, কিন্তু অ্যাডাল্টদের মধ্যেও অনেক সময় পাওয়া যায়। এতক্ষণ আমরা যেগুলো পড়ে আসলাম, এটা হচ্ছে মোটামুটি একটা আমাদের বই পুস্তকের ভাষার যে টিউমারগুলো এগুলা। আর এখন আমরা যেটা পড়ব, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্রেন টিউমারের উপরে ব্যাপক পরিমাণ গবেষণা করেছে। তাদের গবেষণা অনুযায়ী তারা যে ক্লাসিফিকেশনটা করেছে টিউমারের উপরে, এইটার উপরে আমরা এখন আলোচনা করতে চাচ্ছি। হেলথ কেয়ার প্রোভাইডার, প্যাথোলজিস্ট অ্যান্ড রিসার্চার আইডেন্টিফাই ব্রেন টিউমার টাইপস অ্যান্ড গ্রেড বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লাসিফিকেশন অফ টিউমার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ
যারা স্বাস্থ্যকর্মীরা আছে, প্যাথোলজিস্ট আছে এবং যারা রিসার্চার আছে, তারা সবাই মিলে WHO র সাথে একটা কোলাবোরেশন করে ব্রেন টিউমার নিয়ে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন করেছে টিউমারগুলা। এখন আমরা এগুলা দেখব। ব্রেন টিউমার আর ক্লাসিফাইড। ব্রেন টিউমারটা ক্লাসিফাই করা হয় কিভাবে? বাই দ্য মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দেয়ার টিস্যু। সাধারণত মাইক্রোস্কোপের নিচে তাদের স্ট্রাকচার, টিস্যুর স্ট্রাকচার দেখে অ্যান্ড ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যাট দ্য মলিকুলার লেভেল, এবং তাদের আণবিক যে গঠন অর্থাৎ মাইক্রোস্কোপিক গঠন এবং আণবিক গঠনের উপরে নির্ভর করে এই ব্রেন টিউমারগুলোকে ক্লাসিফাই করা হয়। এটা হচ্ছে WHO-র ব্যাপার। তো WHO যেটা বলতেছে সেটা হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা। তারপর এগুলা হচ্ছে আমাদের নন ক্যান্সারাস আর কি, যেটা হ্যাঁ সেটা কি নন ক্যান্সারাস তো না, এগুলো হচ্ছে ওনারা সব ধরনের মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাওয়া গেছে আর কি ওনাদের রিসার্চে, সেগুলো উনি বলেছেন। সেটার মধ্যে কী কী বলতেছে? অ্যাকোস্টিক নিউরোমা, অ্যাস্ট্রোসাইটোমা। অ্যাস্ট্রোসাইটোমাকে 4 ভাগে ভাগ করেছে। গ্রেড 1-এ হচ্ছে পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, গ্রেড 2-তে হচ্ছে লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা, গ্রেড 3-তে হচ্ছে অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোসাইটোমা, গ্রেড 4-তে হচ্ছে গ্লিওব্লাস্টোমা বা GBM। তারপর হচ্ছে কর্ডোমা, CNS লিম্ফোমা, ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, আদার গ্লিওমার ভিতরে ব্রেন স্টেম গ্লিওমা, এপেন্ডোমা, মিক্সড গ্লিওমা, অপটিক নার্ভ গ্লিওমা, সাবওপেন্ডিওমা, মেডুলোব্লাস্টোমা, মেনিনজিওমা, মেটাস্টেটিক ব্রেন টিউমার, ওলিগোডেন্ড্রোগ্লিওমা, পিটুইটারি টিউমার, প্রিমিটিভ নিউরোডাক্টিডার্মার PNET, যেটা আদার ব্রেন রিলেটেড কন্ডিশন, সোয়ানোমা, এইগুলা। আর কিছু কমন চিলড্রেনের মধ্যে পাওয়া গেছে কিছু ব্রেন টিউমার আছে যেটা চিলড্রেনদের ক্যাটাগরি ধরা হয় আদার দেন অ্যাডাল্টস, অর্থাৎ এই টিউমারগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকেই বেশি অ্যাফেক্ট করে। তাদের ভিতরে কি ব্রেন স্টিম গ্লিওমা, ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, ইপেন্ডিওমা, জুভেনাইল পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, মেডুলোব্লাস্টোমা, অপটিক নার্ভ গ্লিওমা, পিনাইল টিউমার, প্রাইমিটিভ নিউরো অ্যাক্টোডার্মাল টিউমার, আর হচ্ছে র্যাপডয়েড টিউমার। এইগুলা সাধারণত বাচ্চাদের মধ্যে বেশি পাওয়া যায়। এখন আমরা একটা একটা করে এগুলা জানার চেষ্টা করব। একটা হচ্ছে প্রথমটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে র্যাপডয়েড টিউমার। র্যাপডয়েড টিউমারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এইগুলা কিন্তু একদম ডাইরেক্টলি WHO কর্তৃক করা, রিসার্চ করা আর কি। হ্যাঁ, তো এগুলো আপনারা WHO-র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিসার্চ পেপারে এগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন। তো এই র্যাপডয়েড টিউমারের ক্যারেক্টারিস্টিক্স কী, তাদের বৈশিষ্ট্য কী? এটা হচ্ছে খুব রিয়ার, এটা সচরাচর দেখা যায় না, হাইলি অ্যাগ্রেসিভ। কিন্তু যদিও রিয়ার, কিন্তু এটা হাইলি অ্যাগ্রেসিভ, খুব আক্রমণাত্মক, অ্যান্ড টেন্ডস টু স্প্রেড থ্রু আউট দ্য CNS। সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনের মধ্যেই এটা ছড়াইতে থাকে। অফেন অ্যাপিয়ারেল ইন মাল্টিপল সাইট ইন দ্য বডি, স্পেশালি দ্য কিডনি, এবং এটা বডির বিভিন্ন অর্গানে এটা হইতে পারে, বিশেষ করে কিডনিতে এটা বেশি পাওয়া যায়। ডিফিকাল্টি টু ক্লাসিফাই, এটাকে ক্লাসিফাই করা খুব কঠিন। মে বি কনফিউজড, এটা বিভ্রান্ত হয়ে যায়, ভেবাচাকা হয়ে যায়, উইথ মেডুলোব্লাস্টোমা অর PNETs। এই মেডুলোব্লাস্টোমা অর PNETs এই দুই ধরনের টিউমারের দ্বারা এটা ক্লাসিফাই করা খুব কঠিন হয়ে যায়। অকার মোস্ট অফেন ইন ইয়ং চিলড্রেন বাট ক্যান অলসো অকার ইন অ্যাডাল্ট। সাধারণত বাচ্চাদের মধ্যে, ইয়ং চিলড্রেন, মানে যারা কিশোর আর কি, এদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু অনেক সময় এদের যুবক বা পূর্ণবয়স্ক মানুষদের মধ্যেও পাওয়া যায়। এখন সিমটমগুলা কী কী? তো সিমটমগুলো হচ্ছে ভেরি ডিপেন্ডিং অন লোকেশন অফ টিউমার ইন দ্য ব্রেন অর বডি। এটা আসলে বডি বা ব্রেনের কোথায় এই র্যাপডয়েড টিউমারগুলি আছে এইটার উপরে আসলে ডিপেন্ডেন্ট করে। অ্যান্ড অরবিটাল টিউমার মে কজ দ্য আই অর প্রোট্রিউড। সাধারণত যদি অরবিটাল কেন্দ্রে হয়, চোখের অংশে যদি হয়, তাহলে চোখের সমস্যা হবে। ব্যালেন্স প্রবলেম মে অকার, সাধারণত ভারসাম্য সংক্রান্ত সমস্যা হবে। এক্সটার্নাল টিউমার কজ নোটিসেবল লাম, সাধারণত যেটা বাইরের দিকে যে টিউমারগুলো হয় এটা একদম উল্লেখযোগ্যভাবে পিণ্ড বোঝা যাবে। যেমন ইন্টারনাল টিউমার সিমটম ভেরি বেসড অন লোকেশন, এবং ইন্টারনাল টিউমারগুলো সাধারণত কোথায় হয়েছে সেইটার উপরে নির্ভর করে।
তো দেখেন র্যাপডয়েড টিউমারগুলা কি, এই যে এই রকম টাইপের টিউমার হবে র্যাপডয়েড টিউমার আর কি। হ্যাঁ, এবার হচ্ছে প্রাইমেটিভ নিউরো অ্যাক্টোডার্মাল, প্রিমিটিভ নিউরো অ্যাক্টোডার্মাল, এটা কি? দিস আর সার্ভাইভাল সেভারেল টিউমার টাইপস ইন দিস ক্যাটাগরি। এখানে আসলে অনেকগুলা টাইপের ক্যাটাগরি হয়। নেম অফ স্পেসিফিক মে বি বেসড অন দ্য টিউমার লোকেশন। এটা আসলে মূলত এই প্রিমিটিভ নিউরো অ্যাক্টোডার্মাল যে টিউমারগুলো, এটা আসলে কোথায় হয়েছে লোকেশনের উপরে এটা ডিপেন্ড করে। এক্সাম্পল ইনক্লুড পিনিওব্লাস্টোমা। পিনিওব্লাস্টোমা বলতে এটা হচ্ছে যদি পিনিয়াল রিজিয়নে হয় তাহলে এটাকে আমরা পিনিওব্লাস্টোমা বলতেছি। মেডুলোব্লাস্টোমা যদি সেরিব্রেলামের মধ্যে হয় তাহলে এটা মেডুলোব্লাস্টোমা বলতেছি। আর সেরিব্রাল কর্টেক্স পিএনএন, যেটা সেরিব্রাল কর্টেক্সের মধ্যে যেটা পাওয়া যায়, অর্থাৎ কোথায় হয়েছে এটার উপরে প্রিমিটিভ নিউরো অ্যাক্টোডার্মাল টিউমারগুলা বোঝা যাবে, পিএনএন যেটা। এটার ক্যারেক্টারিস্টিক্সগুলা কী কী, এটার বৈশিষ্ট্যগুলা কী কী? হাইলি অ্যাগ্রেসিভ অ্যান্ড টেন টু স্প্রেড দো দ্য সিএনএস। এটা কিন্তু হাইলি অ্যাগ্রেসিভ, এটা আচরণ কিন্তু খুবই খারাপ এবং এটা খুব দ্রুত গতিতে ডিস্টার্ব করবে। গ্রো ফ্রম আনডেভেলপড ব্রেন সেল, সাধারণত যে ব্রেন সেলগুলা আনডেভেলপ, পরিপূর্ণ বিকশিত হয় নাই, ওই জায়গাগুলা থেকে এটা গ্রো হয়। কমনলি ইনক্লুড সিস্টস অ্যান্ড ক্যালসিফিকেশন, সাধারণত এটার ভিতরে সিস্ট থাকে অথবা ক্যালসিফিকেশন থাকে, অর্থাৎ যে টিউমারের ভিতরে ক্যালসিয়াম ডিপোজিট হয়। টেন্ডস টু বি লার্জ, এবং এটা বড় হয়। তো ক্যালসিফিকেশন যদি কোথাও হয় যে টিউমারের ভিতরে, এটা সারানো আসলেই খুব কঠিন। এবং জর্জ ভিদোলকাসের মতে ক্যালসিফিকেশন জিনিসগুলা খুবই জটিল এবং ঝামেলা, এবং অনেক ক্ষেত্রে এটা অনারোগ্য হয়ে যায় আর কি। হ্যাঁ, এবং এগুলো সাধারণত ক্যালকেরিয়া গ্রুপের মেডিসিনগুলোতেই ভালো রেসপন্স করে। যদি ক্যালকেরিয়া গ্রুপের মেডিসিনগুলোতে ভালো রেসপন্স না করে তাহলে আসলে এগুলা খুব কমপ্লিকেটেড হয়ে যায় এবং টেন টু বি লার্জ, এগুলা সাধারণত আকারে বড় হয়ে থাকে। সিমটম, আসলে এই সিমটমগুলো আমি বলবো না, এ কারণেই বলবো না যে আমরা সবার শেষে সব ধরনের ব্রেন টিউমারের একটা কমন আমরা সিমটম ওখানে আলোচনা করেছি, তো এই জন্য আমরা আলাদা আলাদা করে আর সিমটমগুলো বলবো না, যাতে ক্লাসের কলবর বৃদ্ধি না পায়। আপনারা যখন এই স্লাইডগুলো পেয়ে যাবেন নোট আকারে, তখন আপনারা এগুলো দেখে নেবেন, এবং আমরা এগুলো সব ধরনের ব্রেন টিউমারের কিছু কমন ফিচার আছে যেটা আমরা লাস্টে আলোচনা করব। এবং এই পিএনইটি টিউমারগুলা সাধারণত এইরকম হয়, এই যে একটা। এবার আমরা পিনাইল টিউমার বলবো। পিনাইল টিউমারগুলা ম্যালিগনেন্ট ফর্ম অফ পিনাইল টিউমার ইজ কল্ড পিনিওব্লাস্টোমা। সাধারণত এটা ম্যালিগনেন্ট ফর্ম এবং এটাকে পিনিওব্লাস্টোমা বলা হয়। তো আপনারা এটা পিনিওব্লাস্টোমা নামেও দেখতে পারেন রিপোর্টে, অথবা পিনাইল টিউমার নামেও দেখতে পারেন। এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, এটার আচরণটা কেমন, বৈশিষ্ট্য কেমন? নেমড ফর ইটস লোকেশন, এটা তার লোকেশন যে অবস্থা অনুযায়ী তার নামকরণটা করা হয়েছে পিনাইল টিউমার। অর অ্যারাউন্ড দ্য পিনাইল গ্ল্যান্ড নিয়ার দ্য সেন্ট্রাল অফ দ্য ব্রেন, অথবা এটা পিনাইল গ্ল্যান্ডের আশেপাশে চারপাশে হয়ে থাকে। ক্যান রেঞ্জ ফ্রম লো গ্রেড টু হাই গ্রেড, এবং এটা সাধারণত খুব অল্প গ্রেড থেকে খুব বড় ধরনের গ্রেড হইতে পারে, ছোট থেকে বড় পর্যন্ত হইতে পারে। ক্যান প্রডিউস অ্যান এক্সেস অফ মেলাটোনিন, এইটার কারণে মেলাটোনিন নামের হরমোন বেশি পরিমাণে ঝরতে পারে। এই হরমোনটা দ্যাট কন্ট্রোল দ্য স্লিপ ওয়েক সাইকেল, এবং এই মেলাটোনিন হরমোনের মূল কাজ হচ্ছে আপনার জেগে থাকা ঘুমের যে সাইকেলটা নিয়ন্ত্রণ করা। ক্যান ব্লক দ্য ভেন্ট্রিকল ক্লজিং হাইড্রোসেফালাস, আমি আগেই বলেছি ভেন্ট্রিকল বলতে হচ্ছে আমাদের ব্রেনের যে ফ্লুইডের যে ব্যাপারটা, এইটাকে ভেন্ট্রিকল বলা হয়। তো যেহেতু ভেন্ট্রিকলের ভিতরে ফ্লুইড থাকে, নড়াচড়া করে, যদি কোনো অংশে এই পিনাইল টিউমারটা যদি গ্রো হয় তাহলে ওই অংশ কিন্তু আপনার ব্লক হয়ে তখন পানি জমে, তখন হাইড্রোসেফালাস, মাথার ভিতরে পানি জমে যাবে আর কি। হাই গ্রেড পিনাইল টিউমার ক্যান স্প্রেড টু দ্য স্পাইনাল কর্ড দো দ্য সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটাকে বলতেছে। তো সাধারণত বড় ধরনের যে পিনাইল টিউমারগুলো আছে এগুলা ছড়িয়ে যেতে পারে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে। কমন টাইপ ইনক্লুড জার্ম সেল টিউমার, পিনাইল প্যারেনকাইমাল টিউমার অ্যান্ড গ্লিওমাস, এইগুলা সাধারণত কমন ফর্মের পিনিয়াল টিউমার হয়ে থাকে।
অকার মোস্ট অফেন ইন চিলড্রেন, সাধারণত বাচ্চাদের মধ্যে এটা বেশি পাওয়া যায়, অ্যান্ড ইয়ং অ্যাডাল্ট, এবং সাধারণত যারা বাচ্চার পরবর্তী কিশোর বয়সীদের মধ্যে বেশি পাওয়া যায়। আর সিমটম পরে বলবো। এই যে দেখেন, এটা হচ্ছে পিনাইলটি, একদম পিনাইল গ্ল্যান্ডের আশেপাশে আর কি এই টিউমারগুলো, এই মাঝখানে ভিতরে থাকবে ব্রেন। এবার হচ্ছে অপটিভ নার্ভ গ্লিওমা। তো আসলে নাম শুনে আমরা বুঝতে পারতেছি। তো এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নেম ফর ইটস লোকেশন, এটার অবস্থানের উপরে ভিত্তি করে এটার নামকরণ করা হয়। অর নিয়ার দ্য নার্ভ পাথওয়ে বিটুইন দ্য আই অ্যান্ড দ্য ব্রেন, সাধারণত চোখ এবং ব্রেনের যে পাথওয়ে বা চলাচলের রাস্তা, এই জায়গাটাতে এই টিউমারটা ফর্ম হয়, এই জন্য এটাকে অপটিভ নার্ভ গ্লিওমা বলা হচ্ছে। ক্যান রেঞ্জ ফ্রম লো গ্রেড টু হাই গ্রেড, এবং এটা লো গ্রেড থেকে হাই গ্রেড হতে পারে। অকার মোস্ট অফেন ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন, একদম বাচ্চা, একদম খুব অল্প বয়সী বাচ্চা এবং বড় বয়সী বাচ্চা, বা অনেক সময় এদের অ্যাডাল্টদের হয়, তবে সাধারণত অপটিক নার্ভ গ্লিওমা বাচ্চাদের বেশি পাওয়া যায়। সিমটম তো এগুলো আসলে বলতেছি, তবে কমন সিমটম হচ্ছে প্রোগ্রেসিভ লস অফ ভিশন অথবা ডাবল ভিশন। সাধারণত যেহেতু অপটিক নার্ভের মধ্যেই তার গ্লিওমাটা হচ্ছে, যেখান দিয়ে আপনার আলোটা চোখ দিয়ে যে ব্রেনের ভিতরে যাবে, যেহেতু ওইখানে সিস্টেম, সেহেতু দৃষ্টি সংক্রান্ত সমস্যা মাস্ট হবে। এই যে দেখেন, এই যে চোখ, এই যে চোখ, এই যে যে নার্ভগুলো ব্রেনের ভিতরে যাচ্ছে, এই যে এখানে একটা টিউমার ফর্ম হয়েছে। এবার হচ্ছে মেডুলোব্লাস্টোমা। মেডুলোব্লাস্টোমার ক্যারেক্টারিস্টিক্সটা কি? ক্যারেক্টারিস্টিক্সটা কি? ডেভেলপ ফ্রম প্রিমেটিভ, যেটা আনডেভেলপড বলা হচ্ছে। প্রাইমেটিভ বলতে আনডেভেলপড বা অপরিপক্ক বলা হচ্ছে। নার্ভ সেল ইন দ্য ব্রেন, ব্রেনের নার্ভ সেল থেকে এটা হয় মেডুলোব্লাস্টোমা। অফেন লোকেটেড ইন দ্য সেরিব্রেলাম আর নিয়ার দ্য ব্রেন স্টিম। আমরা এর আগে পড়ে এসেছি, ব্রেন স্টিমের কাছাকাছি অথবা সেরিব্রামের আশেপাশে এটা তৈরি হয়। ক্যান স্প্রেড টু দ্য স্পাইনাল কর্ড দো দ্য সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সিএসএফ যেখানে লেখা দেখবেন ওটার মানে হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্পাইনাল কর্ডের পর্যন্ত ছড়ায় যেতে পারে। মে অবস্ট্রাক্ট দ্য ফোর্থ ভেন্ট্রিকল, এবং এটা আমাদের ব্রেনের ফোর্থ ভেন্ট্রিকুলকে অবস্ট্রাক্ট করতে পারে, বন্ধ করে রাখতে পারে, অবরুদ্ধ করতে পারে। কজিং হাইড্রোসেফালাস, যে কারণে ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে পানি জমে যাবে। হাইড্রোসেফালাস বলতে ব্রেনের ভিতরে পানি জমা। অকার মোস্ট অফেন ইন চিলড্রেন, সাধারণত বাচ্চাদের বেশি হয়। আন্ডার দ্য এজ অফ 10, সাধারণত 10 বছরের নিচে। বাট মে অকার ইন অ্যাডাল্ট, কিন্তু অনেক সময় প্রাপ্তবয়স্কদেরও হতে পারে। স্লাইটলি মোর কমন ইন মেলস দ্যান ফিমেল, এটা বেশিরভাগ ক্ষেত্রে মেলের হয়। এটা আমি আগে আলোচনা করে এসেছি, মেডুলোব্লাস্টোমা। এই যে সাধারণত মেডুলোব্লাস্টোমা এই যে এই টাইপের টিউমারগুলোকে এরকম হয়। এবার হচ্ছে জেপিএ বা জুভেনাইল পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, যেটাকে জুভেনাইল পাইলোসাইটিক অ্যাস্ট্রোমা বলা হয়। এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? স্লো গ্রোয়িং, খুব আস্তে আস্তে বাড়বে, উইথ রিলেটিভলি ওয়েল ডিফাইন্ড বর্ডার, এবং এটার যে পার্শ্ব বা প্রান্ত এটাকে খুব সুন্দরভাবে চিহ্নিত করা যায়। গ্রো ইন দ্য সেরিব্রাম, এটা সাধারণত সেরিব্রামের মধ্যে বড় হতে থাকে, অথবা অপটিক নার্ভ পাথওয়েতে হইতে পারে, অথবা ব্রেন স্টিমের মধ্যে হইতে পারে, অথবা সেরিবেলামের মধ্যে হইতে পারে। সাধারণত এই 4টা জায়গায় এগুলো বেশি পাওয়া যায়। অকার মোস্ট অফেন ইন চিলড্রেন অ্যান্ড টিনস, সাধারণত টিনেজার বা বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়। অ্যাকাউন্ট ফর 2% অফ অল ব্রেন টিউমার, এবং সমস্ত ব্রেন টিউমারের ভিতরে 2%টা হচ্ছে জুভেনাইল পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা। এটা কি? এই যে দেখেন, এই যে এইরকম হচ্ছে জুভেনাইল অ্যাস্ট্রোসাইটোমা। ইপেনডাইওমা, ইপেনডাইমোমা, ইপেনডাইমাল টিউমার বিগিন ইন দ্য ইপিনডাইমা। ইপিনডাইমার ভিতরে যে টিউমারটা হয় এটাকে হচ্ছে ইপিনডাইমা বলা হয়। এই সেলগুলা হচ্ছে প্যাসেজ ওয়ে ইন দ্য ব্রেন হোয়ার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইজ প্রডিউস অ্যান্ড স্টোরড। যেখান এটা হচ্ছে প্যাসেজ ওয়ে বা পারাপারের রাস্তা, যেটার মধ্যে ব্রেনের যে ফ্লুইড, যেটাকে আমরা সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলতেছি, এটা প্রডিউস হয়, তৈরি হয়, আর স্টোর জমা হয়ে থাকে ওই জায়গায়। ভেরিয়েশন অফ দ্য টিউমার টাইপ ইনক্লুড সাবএপেন্ডিওমা, সাবপেন্ডিমাইনাল গ্লিয়ান সেল অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্ড ম্যালিগনেন্ট এপেন্ডাইওমা। তো এই টাইপের বিভিন্ন রকমের টাইপ হয়। তো এগুলা অনেক সময়
যেটা ম্যালিগনেন্ট ইপিনডাইমা, এটা কিন্তু ক্যান্সারের সেল, এটা সাবধান। তো ইপিনডাইমার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো কি ইউজুয়ালি লোকালাইজড টু ওয়ান এরিয়া অফ দ্য ব্রেন। এটা সাধারণত ব্রেনের একটা অংশেই হয়। ডেভেলপ ফ্রম সেল দ্যাট লাইন দ্য হলো ক্যাভিটি। এটা ওই ধরনের সেলের ভিতরে হয় যেটা আমাদের ব্রেনের যে ফাঁপা যে ক্যাভিটি বা গর্তগুলাকে আপনার লাইন করে রাখে, আবরণ করে রাখে অ্যাট দ্য বটম অফ দ্য ব্রেন অ্যান্ড দ্য ক্যানাল কন্টেইনিং দ্য স্পাইনাল কর্ড। অর্থাৎ ব্রেনের যেখান যে নালিটা দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড চলাফেরা করে, ওটার যে লাইলিং ওইগুলাতে এখানে বেশি দেখা যায়। ক্যান বি স্লো গ্রোয়িং অর ফাস্ট গ্রোয়িং। এখানে দুই ধরনের হইতে পারে, কোনো কোনো এপিন্ডোমাগুলা আস্তে আস্তে বাড়ে, আবার কোনো কোনো এপেন্ডাইমোমা খুব দ্রুত গতিতে বাড়তে পারে। মে বি লোকেটেড ইন দ্য ভেন্ট্রিকল। সাধারণত ভেন্ট্রিকলের ভিতরেই এটা পাওয়া যায়। ভেন্ট্রিকলটাকে শর্ট করে বলা আছে ক্যাভিটি ইন দ্য সেন্টার অফ দ্য ব্রেন। ব্রেনের ভিতরে যে গর্তগুলা মে ব্লক দ্য ভেন্ট্রিকল। অনেক সময় ভেন্ট্রিকলগুলা ব্লক হয়ে যেতে পারে, কজিং হাইড্রোসেফালাস, যে কারণে ব্রেনের ভিতরে পানি জমা হইতে পারে। পানি চলাচলের যে রাস্তাটা ব্রেন থেকে স্পাইনাল কর্ড দিয়ে আর কি, এখন ওইখানে যদি কোনো কারণে যদি ব্লক হয় এই টিউমারের কারণে, তাইলে কিন্তু ব্রেনের ভিতরে পানি জমে যাবে, যেটাকে আমরা হাইড্রোসেফালাস বলতেছি। সামটাইম এক্সটেন্ড টু দ্য স্পাইনাল কর্ড, এবং এই টিউমারগুলো অনেক সময় এক্সটেন্ড করে স্পাইনাল কর্ডের পর্যন্ত চলে যেতে পারে। কমন ইন চিলড্রেন, চিলড্রেনদের মধ্যে খুবই কমন, কিন্তু ওমেন ইন দেয়ার 40s অ্যান্ড 50s পর্যন্ত আপনার ওই হতে পারে। অকারেন্স পিক অ্যাট দ্য এজ 5 অ্যান্ড এগিন অ্যাট এজ 34। সাধারণত পিক এজগুলা হচ্ছে 5 বছর এবং এগিন অ্যাট এজ 34, অর্থাৎ তাদের 5 বছর বয়সে একবার হয়েছিল, আবার পুনরায় তাদের 34 বছর বয়সে আবার হতে পারে। অ্যাকাউন্টস ফর 2% অফ অল ব্রেন টিউমার, যেটা এর আগেই বলে আসছি, 2% ব্রেন টিউমারের জন্য দায়ী। এবং এই যে দেখেন এই টিউমারগুলো, এই যে ফোর্থ ভেন্ট্রিকল যেটা আছে, এই ফোর্থ ভেন্ট্রিকলের এই জায়গায় আছে, এটাই হচ্ছে ইপিনডাইমোমা। এবার হচ্ছে ক্র্যানিওফ্যারেঞ্জিওমা। ক্র্যানিওফ্যারেঞ্জিওমার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা কি মোস্ট কমন ইন দ্য প্যারাসেলার রিজিয়ন। এই প্যারাসেলার রিজিয়নগুলোতে এটা বেশি পাওয়া যায়। অ্যান্ড এরিয়া অ্যাট দ্য বেজ অফ দ্য ব্রেন অ্যান্ড নিয়ার দ্য অপটিক নার্ভ, অর্থাৎ ব্রেনের বেজের দিকে এবং অপটিক নার্ভের কাছাকাছি থাকে। অলসো গ্রো ইন দ্য রিজিয়ন অফ দ্য অপটিক নার্ভ অ্যান্ড দ্য হাইপোথ্যালামাস। এছাড়াও এটা অপটিক নার্ভের পাথওয়েতে অথবা হাইপোথ্যালামাস রিজিয়নেও হতে পারে। নেয়ার দ্য পিটুইটারি গ্ল্যান্ড, অথবা পিটুইটারি গ্ল্যান্ডের আশেপাশে এই ক্র্যানিওফ্যারেঞ্জিওমা হইতে পারে। টেন্ডস টু বি লো গ্রেড, সাধারণত লো গ্রেডের হয়। অফেন অ্যাকম্পাইড বাই আ সিস্ট, অনেক সময় এটা অ্যাকম্পাই থাকে সিস্টের সাথে। অরিজিনেটেড ইন সেল লেফট ওভার ফ্রম আর্লি ফেটাল ডেভেলপমেন্ট, সাধারণত ভ্রূণের বিকাশিতর সময়ে এই জায়গায় অনেক সময় এগুলা অরিজিনেটেড বা তৈরি হতে পারে। অকার ইন চিলড্রেন অ্যান্ড মেন অ্যান্ড ওমেন ইন দেয়ার 50s অ্যান্ড 60s, সাধারণত বাচ্চাদের ভিতরে ম্যান এবং ওমেনদের মধ্যেও এটা 50s এবং 60s এর মধ্যে এটা আমরা দেখতে পাই আর কি। এটা কেমন? এটা দেখতে অনেকটা এমন। এই যে দেখেন, এই যে টিউমার বোঝা যাচ্ছে, এই যে টিউমারের ফর্ম, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ব্রেন স্টিম গ্লিওমা। সাধারণত ব্রেন স্টিমের ভেতরে যে টিউমারগুলো হয় এগুলাকে ব্রেন স্টিম গ্লিওমা বলতেছি। এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? নেম ফর ইটস লোকেশন অ্যাট দ্য বেজ অফ দ্য ব্রেন, ঠিক ব্রেনের গোড়ার দিকে। আমরা জানি যে ব্রেন স্টিমটা আসলে এই যে ব্রেন স্টিম, এইটার মধ্যে যদি কোনো টিউমার হয়, এর আগে আমি পড়িয়ে আসছি, এখন আর ওগুলা আলোচনা করছি না। ক্যান রেঞ্জ ফ্রম লো গ্রেড টু হাই গ্রেড, এটা লো গ্রেডও হইতে পারে, হাই গ্রেডও হইতে পারে। অকার মোস্ট অফেন ইন চিলড্রেন, বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, সাধারণত 3 and 10 years অফ এজ, 3 থেকে 10 বছরের বাচ্চাদের মধ্যে এই ব্রেন স্টিম গ্লিওমা বেশি দেখা যায়, কিন্তু এটা অ্যাডাল্টদের মধ্যেও হতে পারে। এই যে দেখেন ব্রেনের যে স্টিম আছে, এই যে এই জায়গাগুলোতে এই টিউমারগুলা পাওয়া যায়, এটা একদম খুব সহজে আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে সোয়ানোমা অলসো নোন অ্যাজ ভেস্টিবুলার সোয়ানোমা, নিউরোলিওনোমা আর অ্যাকুস্টিক নিউরোমা। এখন এইগুলাকে আমরা বলতেছি আর কি সোয়ানোমা। তো এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? অ্যারাইজ ফ্রম সেল দ্যাট ফ্রম আ প্রোটেক্টিভ সেট অ্যারাউন্ড নার্ভ ফাইবার।
তার নার্ভ ফাইবারকে যেগুলো প্রোটেক্টিভ করে রাখে যে গ্লিয়াল সেলগুলা, এটার মধ্যে দিয়ে এটা তৈরি হয়। টাইপিক্যালি গ্রো অ্যারাউন্ড দ্য 8 ক্র্যানিয়াল নার্ভ, সাধারণত এটা 8 নাম্বার ক্র্যানিয়াল নার্ভ থেকে আশেপাশে পাওয়া যায়, বাট ক্যান বি ফাউন্ড অ্যারাউন্ড আদার ক্র্যানিয়াল আর স্পাইনাল নার্ভ, অন্য অন্য নার্ভ বা স্পাইনাল নার্ভেও পাওয়া যেতে পারে। এই যে দেখেন, যেমন ভেস্টিবুলার সোয়ানোমা, যে ঠিক কান থেকে ব্রেনকে যেটা সংযোগ করছে এই জায়গায় হইতে পারছে, ঠিক এই জায়গায় সেরিব্রেলাম আছে, আর এটা হচ্ছে ব্রেন স্টিম মাঝখানে। এবার হচ্ছে প্রিমিটিভ নিউরো অ্যাক্টোডার্মাল, যেটা পিএনইটি বলা হচ্ছে। দেয়ার আর সেভারেল টিউমার টাইপস ইন দ্য ক্যাটাগরি, এটা এই ক্যাটাগরিতে অনেক রকমের টিউমার হইতে পারে। নেমস অফ স্পেসিফিক মে বি বেসড অন দ্য টিউমার লোকেশন অনুযায়ী এটার নামকরণ করা হবে। যেমন এর আগে আমি এটা পড়ে আসছি, যেটা পিনিওব্লাস্টোমা, যেটা লোকেটেড পিনিয়ান রিজিয়নে, যেটা সেটাকে আমরা পিনিওব্লাস্টোমা, অর্থাৎ পিনিয়ানের অঞ্চলে পিনিয়ান গ্ল্যান্ডের আশেপাশে যদি হয় তাহলে এটাকে আমরা পিনিওব্লাস্টোমা বলতেছি। মেডিলোব্লাস্টোমা, যেটা আমরা সেরিব্রেলামের মধ্যে হচ্ছে অ্যান্ড সেরিব্রাল কর্টেক্সের মধ্যে হচ্ছে, সেটা আমরা বলতেছি আর কি। এটার আচরণটা কেমন, ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, হাইলি অ্যাগ্রেসিভ, এটা কিন্তু ধ্বংসাত্মক মারাত্মক রকমের অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, অ্যান্ড টেন টু স্প্রেড দোয়ার দ্য সিএনএস, এবং এটা চতুর্দিকে ছড়িয়ে যায়। গ্রো ফ্রম আনডেভেলপড ব্রেন সেল, এবং সাধারণত আনডেভেলপড ব্রেন সেল থেকে এগুলা তৈরি হয়। কমনলি ইনক্লুড সিস্ট অ্যান্ড ক্যালসিফিকেশন, এবং এগুলাতে সিস্ট পাওয়া যায় এবং ক্যালসিফিকেশন অর্থাৎ ক্যালসিয়ামের ডিপোজিট পাওয়া যায়। টেন টু বি লার্জ, এটা অনেক বড় হয়। এই যে দেখেন পিএনএটি। এবার হচ্ছে পিটুইটারি টিউমার, যেটা আমরা এর আগেও পড়ে আসছি, এখন আর নতুন করে বলতেছি না। তো পিটুইটারি টিউমার বলতে পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে যেটা হয় এটা হচ্ছে পিটুইটারি টিউমার। তো সার্টেন পিটুইটারি টিউমার সিক্রেট অ্যাবনর্মালি হাই অ্যামাউন্ট অফ দেয়ার রেসপন্সিভ হরমোন। কিছু কিছু পিটুইটারি টিউমারের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক বেশি পরিমাণ পিটুইটারি হরমোন, অর্থাৎ যেগুলা আমাদের বডির যে অন্যান্য হরমোন স্টিমুলেটিং যে হরমোনগুলো আছে ওগুলো অনেক বেশি পরিমাণে রিলিজ হয়। আবার অনেক টিউমারের ক্ষেত্রে দেখা গেতেছে যে ওই গ্রো অত বেশি হয় না, স্বাভাবিক থাকে, ডু নট সিক্রেট হরমোন। আবার কোনো কোনো টিউমার এমন পজিশনে হয় যার হরমোন সিক্রেশনই হচ্ছে না। দুই রকমের ঘটনা ঘটতে পারে। প্রথমত হচ্ছে পিটুইটারি টিউমারের ক্ষেত্রে হয়তো অনেক বেশি স্টিমুলেটিং হরমোন রিলিজ করবে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টিউমারের কারণে পিটুইটারি গ্ল্যান্ড কোনো স্টিমুলেটিং হরমোন সিক্রেশনই করতে পারতেছে না। এই দুইটা ঘটনা ঘটতে পারে। তবে গ্রো অ্যান্ড কমপ্লেক্স ব্রেন টিস্যু, তবে ওই ব্রেনের ওই জায়গাটাকে চাপ দিয়ে রাখবে, এবং এটার কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি, নেমড ফর ইটস লোকেশন, এটার লোকেশন অনুযায়ী নামকরণ করা হয়। অন দ্য নেয়ার দ্য পিটুইটারি গ্ল্যান্ড লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ব্রেন বিহাইন্ড দ্য অ্যাবভ দ্য নোজ, সাধারণত নাকের বরাবর, হ্যাঁ উপর বরাবর পিছনের দিকে যেটা থাকে এটাই হচ্ছে পিটুইটারি টিউমার বলা হয়। ক্যান রেঞ্জ ফ্রম লো গ্রেড টু হাই গ্রেড, এটা ছোট থেকে বড় পর্যন্ত হইতে পারে। মে কজ এক্সেসিভ সিক্রেশন অফ হরমোন, অনেক বেশি পরিমাণে বডি থেকে যদি কোনো হরমোন সিক্রেশন হয়, স্টিমুলেটিং হরমোনগুলো, এগুলা এটার কারণে হইতে পারে। কমন অ্যামং মেন অ্যান্ড ওমেন ইন দেয়ার 50s 80s, অ্যাকাউন্ট ফর অ্যাবাউট 30% অফ ব্রেন টিউমার। দেখেন, ব্রেন টিউমারের 13% পর্যন্ত দায়ী হচ্ছে পিটুইটারি টিউমার। তার মানে পিটুইটারি টিউমারের কিন্তু আশেপাশে দিয়ে কিন্তু 13% অনেক পরিমাণ টিউমার হচ্ছে। আচ্ছা, সিমটম গেল। এই যে দেখেন পিটুইটারি টিউমারগুলো একদম ব্রেনের মাঝখান বরাবর হবে। এবার হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিওমা এই টাইপের ডেভেলপস ফ্রম গ্লিয়াল সেল কল অলিগোডেন্ড্রোসাইটস। এই অলিগোডেন্ড্রোসাইটস থেকে এইগুলাকে ডেভেলপ হয় দেখে এগুলাকে অলিগোডেন্ড্রোগ্লিওমা বলা হচ্ছে। এটার আচরণটা কেমন, ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, অকার ফ্রিকোয়েন্টলি ইন দ্য ফ্রন্টাল অর টেম্পোরাল লোব, সাধারণত আমাদের টেম্পোরাল লোবে বা ফ্রন্টাল সাইডে এটা হবে। ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ লো গ্রেড টু হাই গ্রেড, সাধারণত লো গ্রেড হাই গ্রেড হইতে পারে। কমন এবং মেন অ্যান্ড ওমেন, ছেলে মেয়েদের মধ্যে 20 থেকে 40 পর্যন্ত হইতে পারে, বাট ক্যান অকার ইন চিলড্রেন, কিন্তু অনেক সময় বাচ্চাদের মধ্যেও হইতে পারে। মোর কমন ইন মেন দ্যান ওমেন।
আমাদের মেনের মধ্যেই বেশি দেখা যাবে ওমেনদের তুলনায়। অ্যাকাউন্টস ফর 2% অফ অল ব্রেন টিউমার, সমস্ত ব্রেন টিউমারে 2% অলিগোডেন্ড্রোগ্লিওমা হতে পারে। আচ্ছা, এই যে দেখেন, এই যে টিউমার, এই যে টিউমার, এটা হচ্ছে টিউমার, এই যে টিউমার, এটা হচ্ছে কন্ট্রাস্ট এমআরআই, এটা নন কন্ট্রাস্ট এমআরআই। এবার হচ্ছে মেটাস্টেটিক ব্রেন টিউমার। মেটাস্টেটিক কি অর সেকেন্ডারি টিউমার, যেটা আমি আগেই বলে এসেছি। ব্রেন টিউমার ইজ ওয়ান অফ দ্য বিগিন অ্যাজ ক্যান্সার ইন আনাদার পার্ট অফ দ্য বডি, যেটা বডির অন্য জায়গায় ক্যান্সার টিউমার হিসাবে ছিল বা ক্যান্সার হিসাবে ছিল। সাম অফ দ্য ক্যান্সার সেল মে বি ক্যারিড টু দ্য ব্রেন, কিছু কিছু অর্থাৎ বডির অন্য জায়গায় ক্যান্সার, ওইটা ছড়ায় ব্রেনের মধ্যে হয়েছে, এটাই হচ্ছে মেটাস্টেটিক ব্রেন টিউমার। তো এটা আমি আর ওইভাবে পড়তেছি না, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? দি প্রাইমারি ক্যান্সার ইজ ইউজুয়ালি ইন দ্য লাং, ব্রেস্ট, কোলন, কিডনি অর স্কিন, ক্যান অরিজিনেটেড ইন এনি পার্ট অফ দ্য বডি। এই ধরনের মানে খারাপ টিউমারগুলা, এই ক্যান্সারগুলা সাধারণত আমাদের লাং, ব্রেস্ট, কোলন, কিডনি, স্কিনদের মধ্যে হইতে পারে এবং অন্য জায়গায় থেকে এই ব্রেনের ভিতরে আসতে পারে। মোস্ট আর লোকেটেড ইন দ্য সেরিব্রাম, সাধারণত এই মেটাস্টেটিক কন্ডিশনটা সেরিব্রামের ভিতরে হইতে পারে। বাট ক্যান অলসো ডেভেলপ ইন দ্য সেরিবেলাম অর ব্রেন স্টিম, সাধারণত সেরিব্রাম, সেরিবেলাম আর ব্রেন স্টিমের মধ্যে এগুলা হইতে পারে। মোর দেন হাফ অফ পিপল উইথ মেটাস্টেটিক টিউমার হ্যাভ মাল্টিপল লেসন, সাধারণত হাফ অফ পিপল, অর্ধেক মানুষের এই মেটাস্টেটিক টিউমার কিন্তু মাল্টিপল লেশন হয়, অনেকগুলা টিউমার হইতে পারে। কমন এবং মিডল এজ অ্যান্ড ইল্ডারলি মেন অ্যান্ড ওমেন, সাধারণত যারা বয়স্ক মানুষ বা খুব বৃদ্ধ বয়সের মানুষ, তাদের এই মেটাস্টেটিক ব্রেন টিউমারটা দেখা যায়। এই যে দেখেন মেটাস্টেটিক ব্রেন অনেকগুলা হয়ে গেছে, হ্যাঁ, এই যে অনেকগুলা হয়ে গেছে, এই যে মেটাস্টেটিক ব্রেন টিউমার। এবার হচ্ছে মেনিনজিওমা। মেনিনজিওমা আমরা এর আগেও বলে এসেছি, মেনিনজিওমা বলতে ব্রেনের যে কাভারিং আছে মেনিনজাস, এর ভিতরে যেটা হয়, দি লেয়ার অফ টিস্যু কভারিং দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, সেটা ব্রেন এবং স্পাইনাল কর্ডকে আবৃত করে রাখে। দি WHO ক্লাসিফিকেশন ডিভাইডস মেনিনজিওমা ইন্টু 3 গ্রেডস, সাধারণত মেনিনজিওমাকে 3টা গ্রেডে ভাগ করেছে WHO। এক নাম্বার হচ্ছে গ্রেড 1, মেনিনজিওমার ভিতরে কিন্তু গ্রেড 1 to 3 পাবেন। তো যদি রিপোর্টের ভিতরে লেখা থাকে যে মেনিনজিওমা গ্রেড 1, তাহলে বুঝবেন এটা বিনাইন মেনিনজিওমা। যদি লেখা থাকে গ্রেড 2, তাহলে পাবেন এটা অ্যাটাপিক্যাল মেনিনজিওমা। আর যদি গ্রেড 3 লেখা থাকে তাহলে বুঝবেন যে এটা ম্যালিগন্যান্ট বা অ্যানাপ্লাস্টিক মেনিনজিওমা। এই যে কোনো একটা কিছু আপনি লেখা দেখতে পাবেন। এবং এগুলার ক্যারেক্টারিস্টিক্সটা কি? may arise after previous treatment from ionizing radiation or excessive X-ray exposure, সাধারণত প্রচুর পরিমাণে যদি রেডিয়েশন হয়, এই রেডিয়েশনের পর থেকে এগুলা মেনিনজাসের ভিতরে হতে পারে মূলত। কমন এবং ওমেন অ্যান্ড মেন ইন দেয়ার 40s 50s, সাধারণত 40-50-র মধ্যে ওমেন এবং মেনদের মধ্যে পাওয়া যায়, বাট ক্যান অকার অ্যাট এনি এজ, কোনো বয়সে এটা হইতে পারে। টুইস অ্যাজ কমন ইন ওমেন অ্যাজ ইন মেন, সাধারণত এটা দুইজন বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে হচ্ছে। অ্যাকাউন্ট ফর 39% অফ অল প্রাইমারি ব্রেন টিউমার, এবং 39%, প্রায় 40% ব্রেন টিউমার কিন্তু মেনিনজিওমা। ইন ভেরি রেয়ার কেসেস ক্যান ইনভেড দ্য স্কাল অর মেটাস্টাসাইজ টু দ্য স্কিন অর লাং, খুব মানে ভেরি রেয়ার কেস, অনেক সময় এই জিনিসগুলা স্কাল বা মেটাস্টাইজ হয়ে অন্য পার্ট থেকে আসতে পারে। ওমেন উইথ মেনিনজিওমা ক্যান এক্সপিরিয়েন্স টিউমার গ্রো ডিউরিং প্রেগনেন্সি, অনেক সময় মহিলাদের গর্ভাবস্থাতে সে এই মেনিনজিওমা হইতে পারে। ইন রেয়ার কেস মাল্টিপল মেনিনজিওমা ক্যান ডেভেলপ অ্যাট দ্য সেম টাইম ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, একই সময়ে, এটা কিন্তু রেয়ার কেস, সব সময় না, হঠাৎ দেখা যাইতেছে যে মাল্টিপল অনেকগুলা মেনিনজিওমা ব্রেনের বিভিন্ন জায়গা থেকে তৈরি হতে পারে মেনিনজিওমা। এবং মেনিনজিওমাগুলা এই যে দেখেন, এই যে একদম ব্রেনের পাশে থাকবে, মেনিনজাসের পাশে থাকবে। তারপর হচ্ছে মিক্সড গ্লিওমা। মিক্সড গ্লিওমা কি? ওই যে গ্লিয়াল সেল যা আমরা যে পড়ে আসছি, এ কম্বিনেশন অফ দ্য অ্যাস্ট্রোসাইটোমা অ্যান্ড অলিগোডেন্ড্রোগ্লিওমা। তাহলে
মিক্সড গ্লিওমা বলতে আমরা বুঝতে পারতেছি এখানে দুই ধরনের সেল দিয়ে যে টিউমারটা তৈরি হবে, একটা কম্বিনেশন আমরা পাবো। সেই কম্বিনেশনটা কি? অ্যাস্ট্রোসাইটোমা আর হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিওমা, এই দুই ধরনের জিনিস দিয়ে যে যে টিউমারটা তৈরি হবে এটাকে আমরা মিক্সড গ্লিওমা বলতেছি। এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? কম্পোস্ট অফ 2 or more টাইপস অফ গ্লিওমাস সেল, সাধারণত দুই ধরনের গ্লিওমাস সেল থেকে তৈরি, গ্রেডেড অ্যাকর্ডিং টু দেয়ার মোস্ট অ্যাগ্রেসিভ টাইপ অফ টিউমার সেল, এবং এগুলাকে গ্রেড করা হয় হচ্ছে এটার অ্যাগ্রেসিভনেসের উপরে, অর্থাৎ ধ্বংসাত্মক বা আক্রমণাত্মকের উপরে ডিপেন্ড করে এগুলাকে গ্রেড করা হয়। কমন এবং মেন অ্যান্ড ওমেন ইন দেয়ার 20s 50s, এই বয়সের ভিতরে তাদের কমন, অ্যাকর্ড ফর 1% অফ অল ব্রেন টিউমার। সাধারণত মিক্সড গ্লিওমা পুরো ব্রেন টিউমারের 1% মানুষের হয়। অপটিক নার্ভ গ্লিওমা, এটা আমি এর আগেই পড়ে আসছি। সিএনএস লিম্ফোমা, সিএনএস লিম্ফোমা ইজ আ টাইপ অফ ক্যান্সার দ্যাট ডেভেলপস ইন দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। সাধারণত এটা এমন এক ধরনের ক্যান্সার যেটা লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে হয়, এই জন্য এটাকে লিম্ফোমা বলতেছে। লিম্ফ্যাটিক চ্যানেলের ভেতরে যদি কোনো ক্যান্সার হয় এটাকে লিম্ফোমা বলা হয়। দি লিম্ফ্যাটিক সিস্টেম ইজ আ নেটওয়ার্ক, লিম্ফ্যাটিক চ্যানেলের এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে যে লিম্ফ্যাটিক চ্যানেলটার মূল কাজ হচ্ছে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড, লিম্ফ্যাটিক সেল বা লিম্ফ্যাটিক ফ্লুইড, যেটা বডির বিরুদ্ধে ফাইটিং করে আর কি, রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। দিস ফ্লুইড সাপ্লাই কল লিম্ফোসাইট দ্যাট ফাইট ডিজিজ অ্যান্ড ইনফেকশন। সাধারণত এই লিম্ফোসাইটসগুলোর মূল কাজ হচ্ছে আমাদের বডিকে প্রোটেক্ট করা। তো এগুলার ক্যারেক্টারিস্টিক্স কি? ওই লিম্ফ্যাটিক চ্যানেলের মধ্যে যদি টিউমারগুলো হয় এগুলো কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ, ইউজুয়ালি ইনভলভ মাল্টিপল টিউমার দো আউট দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সাধারণত অনেকগুলো টিউমার হয় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একদম ভিতরে হয়, মানে ব্রেনের মধ্যে হয়। মোর কমন ইন পিপল হুজ ইমিউন সিস্টেম আর কম্প্রোমাইজ, সাধারণত যাদের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, তাদের মধ্যে বেশি দেখা যায়। অফেন ডেভেলপ ইন দ্য ব্রেন, সাধারণত ব্রেনের মধ্যে কখনো কখনো দেখা দেয়। কমনলি ইন দ্য এরিয়া অ্যাডজেন্ট টু দ্য ভেন্ট্রিকল, সাধারণত ভেন্ট্রিকলের মধ্যেও, অর্থাৎ পানি যেখানে থাকে ওই জায়গায়ও কিন্তু হইতে পারে। ক্যান বি প্রাইমারি, এটা প্রাইমারি হইতে পারে, যেটা অরিজিনেটেড ইন দ্য ব্রেন, যেটা ব্রেনের মধ্যেই তৈরি হয়, অর সেকেন্ডারি, এটা আবার সেকেন্ডারি হইতে পারে, কারণ আমাদের লিম্ফ্যাটিক চ্যানেল ব্রেন থেকে পুরো বডিতে ছড়ায় আছে। এখন আপনার পেটের মধ্যে যে লিম্ফ্যাটিক চ্যানেল আছে বা লিম্ফ গ্ল্যান্ড আছে, ওইখান থেকে আপনার এটা ছড়ায় লিম্ফ নোড দিয়ে বা লিম্ফ্যাটিক চ্যানেলের ভিতর দিয়ে ব্রেনে আসতে পারে। এই জন্য এটা কখনো কখনো প্রাইমারি হইতে পারে, কখনো কখনো এটা সেকেন্ডারিও হইতে পারে। মোস্ট কমন এবং মেন অ্যান্ড ওমেন ইন দেয়ার 60s বাট ইনক্রিজিং ইন ইয়ং অ্যাডাল্ট, ছেলে মেয়ে দুইজনেরই হইতে পারে, তবে ইনসিডেন্সলি ইনক্রিজিং ইন ইয়ং অ্যাডাল্ট, যারা ইয়ং অ্যাডাল্ট আছে তাদের মধ্যে এখন এই হারটা বাড়তেছে। মোর কমন ইন মেন দ্যান ওমেন, পুরুষদের বেশি হয়। অ্যাকাউন্ট ফর অ্যাবাউট 2% অফ অল ব্রেন টিউমার। এই লিম্ফোমা ব্রেন টিউমারগুলো সাধারণত 2% ব্রেন টিউমার হয়ে থাকে। এই যে দেখেন লিম্ফোমা, এটা আসলে লিম্ফ্যাটিক চ্যানেলের যে টিউমার ক্যান্সার। কর্ডোবা এটা রিয়ার অ্যান্ড লো গ্রেড, এটা প্রথমেই পড়ে আসছি। আচ্ছা, এবার হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা গ্রেড হয় 4টা। একটা হচ্ছে পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, 2 নাম্বার হচ্ছে গ্রেড 2তে হচ্ছে লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা, গ্রেড 3তে হচ্ছে অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোসাইটোমা, আর গ্রেড 4-এ হচ্ছে গ্লিওব্লাস্টোমা বা জিবিএম। তো গ্রেড 1 পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, এটাকে বলা হচ্ছে জুভেনাইল পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা, যেটা এর আগে আমি বলে আসছি। এটাকে স্লো গ্রোয়িং, এটা খুব আস্তে আস্তে বাড়ে। রিলেটিভলি ওয়েল ডিফাইন্ড বর্ডার, এবং এটাকে খুব সুন্দরভাবে এর বর্ডার সহ নির্ণয় করা যায়। গ্রো ইন দ্য সেরিব্রাম, অপটিক নার্ভ পাথওয়ে, ব্রেন স্টিম অ্যান্ড সেরিব্রাম, সাধারণত এই জায়গাগুলোতে সে তৈরি হয়। অকার মোস্ট অফেন ইন চিলড্রেন অ্যান্ড টিনস, বাচ্চাদের মধ্যে এটা বেশি হয়, যেহেতু জুভেনাইল লেখা আছে, কিশোর, জুভেনাইল মানে কিশোর এবং এটা পুরো ব্রেন টিউমারের 2% হয়ে থাকে। এই যে পাইলোসিস্টিক অ্যাস্ট্রোসাইটোমা, এই যে। এবার হচ্ছে গ্রেড 2 লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা। অ্যান অ্যাস্ট্রোসাইটোমা ইজ এ টাইপ অফ গ্লিওমা দ্যাট ডেভেলপস ফ্রম দ্য স্টার শেপ সেল অ্যাস্ট্রোসাইটস, যেটা স্টার শেপ, তারার মতো দেখতে
একটা সেল যেটা অ্যাস্ট্রোসাইটস বলতে হইতেছে, ওইখান থেকে হয়, যেটাকে সাপোর্ট নার্ভ সেল, যেটা নার্ভ সেলকে সাপোর্ট দেয়, নিউরনকে সাপোর্ট দেয়। WHO ক্লাসিফাইড এ লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা অ্যাস এ গ্রেড 2 টিউমার। সাধারণত যেগুলো ছোট টাইপের হয়ে থাকে এগুলাকে WHO লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা বলতেছে। এগুলার ক্যারেক্টারিস্টিক্স কি? স্লো গ্রোয়িং, এটা খুব আস্তে আস্তে বাড়ে। রিয়ারলি স্প্রেড টু দ্য আদার পার্ট অফ দ্য সিএনএস, এটা খুব রিয়ার, খুব বাড়ে না, অন্য অন্য জায়গায় এটা হইতে পারে। বর্ডার ওয়েল ডিফাইন্ড, নট ওয়েল ডিফাইন্ড, এটার বর্ডারগুলো কিন্তু যেমন গ্রেড 1-এ কিন্তু বর্ডারগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এই গ্রেড 2 যেটা লো গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা, এখানে কিন্তু আসলে আপনার বর্ডারগুলো ভালোভাবে দেখতে পাবেন না। এই যে দেখেন এগুলার বর্ডারগুলো ওইভাবে দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আপনার এইখানে কিন্তু এই যে বর্ডারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে বর্ডার, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। গ্রেড 3-তে হচ্ছে অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোসাইটোমা। অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোসাইটোমা ইজ অ্যান glioma that develops from star-shaped glial cell astrocytes that support nerve cell, and anaplastic cytoma is classified as a grade 3 tumor. এটা হচ্ছে 3 নম্বর গ্রেডের টিউমার। এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি? গ্রোস ফাস্টার অ্যান্ড মোর অ্যাগ্রেসিভলি দেন গ্রেড 2 অ্যাস্ট্রোসাইটোমা। এটা হচ্ছে আরও অনেক বেশি মানে অ্যাগ্রেসিভ আর কি। টিউমার সেল আর নট ইউনিফর্ম অ্যান্ড অ্যাপিয়ারেন্স, সাধারণত এগুলা ইউনিফর্ম হয় অ্যাপিয়ারেন্সে। ইনভেড নেইবরিং টিস্যু, ইনভেড আক্রমণ করে নেইবরিং টিস্যু, তার আশেপাশের জায়গাগুলোকে সে আক্রমণ করে। কমন এবং মেন অ্যান্ড ওমেন, এটা ছেলে মেয়ে দুজনের মধ্যে হতে পারে, সাধারণত 30 এজ থেকে 50 এজ পর্যন্ত হয়। মোর কমন ইন মেন অ্যান্ড ওমেন, সাধারণত মেনের ভিতরে খুব কমন, ওমেনদের তুলনায়। 2% ব্রেন টিউমার হচ্ছে অ্যানাপ্লাস্টিক অ্যাস্ট্রোসাইটোমা। এবার গ্রেড 4 গ্লিওব্লাস্টোমা। গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্ম ইজ দ্য মোস্ট কমন অ্যান্ড ডেডলিস্ট অফ ম্যালিগন্যান্ট প্রাইমারি ব্রেন টিউমার। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট প্রাইমারি ব্রেন টিউমার, অর্থাৎ এটার জন্মই হচ্ছে ব্রেনের ভিতরে, যেটা ম্যালিগন্যান্ট। ইন অ্যাডাল্ট, ইন ওয়ান অফ গ্রুপ অফ টিউমার রিফার্ড অ্যাজ গ্লিওমা, classified as a grade 4 most serious astrocytoma exhibit developed from the lineage of the star-shaped glial cell, অর্থাৎ এটা গ্লিয়াল সেল থেকেই তৈরি হয়। জিবিএম ডেভেলপ প্রাইমারলি ইন দ্য সেরিব্রাম হেমিস্ফিয়ার, ওই যে আমরা যে পড়ে আসছি যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, ওই জায়গায় ডেভেলপ করে। বাট ক্যান ডেভেলপ ইন আদার পার্ট অফ দ্য ব্রেন, কিন্তু ব্রেনের অন্যান্য অংশে, ব্রেন স্টিম বা স্পাইনাল কর্ডের মধ্যেও এই গ্লিওব্লাস্টোমা হইতে পারে, যেটা অ্যাস্ট্রোসাইটোমার গ্রেড 4। এটার ক্যারেক্টারিস্টিক্স কি? কম্পোজ সেভারেল টাইপস অফ সেল টাইপ, এটা বিভিন্ন ধরনের সেল টাইপ দিয়ে কম্পোজ হইতে পারে, গঠন হইতে পারে। ক্যান ডেভেলপ ডিরেক্টলি অর ইভলভ ফ্রম লোয়ার গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা অর অলিগোডেন্ড্রোগ্লিওমা। এটা অ্যাস্ট্রোসাইটোমা বা অলিগোডেন্ড্রোগ্লিওমার দ্বারা এটা ডেভেলপ হইতে পারে ডাইরেক্টলি। মোস্ট কমন ইন ওল্ডার, সাধারণত বয়স্ক মানুষদের এটা বেশি হয়। ইন্ডিভিজুয়াল আর মোর কমন ইন মেন অ্যান্ড দেন ওমেন, সাধারণত মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয়। লেস কমন ইন চিলড্রেন, এই গ্লিওব্লাস্টোমা কিন্তু বাচ্চাদের কম হয়। মিডিয়ান সার্ভাইভাল রেট অফ 8 মান্থ, সাধারণত মিডিয়াম সার্ভাইভাল রেট অফ 8 মান্থ, 5 ইয়ার সার্ভাইভাল রেট অফ 6.8%, অর্থাৎ এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা কিন্তু 8 মাসের মধ্যেই মারা যাচ্ছে। আর 5 বছর বেঁচেছে এরকম রেট হচ্ছে 6.8%, মানে 5 বছর বেঁচে থেকেছে গবেষণায় 100 জনের মধ্যে 6.8%, আর বেশিরভাগ মানুষই 8 মাসের মধ্যে মারা গেছে। দি কজ অফ আননোন বাট ইনক্রিজলি রিসার্চ ইজ পয়েন্ট টুয়ার্ড জেনেটিক মিউটেশন। তো গবেষণা করে দেখেছে গ্লিওব্লাস্টোমা কেন হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা জেনেটিক মিউটেশনের ক্ষেত্রে পাওয়া গেছে, এই যে গ্লিওব্লাস্টোমা। অ্যাকুস্টিক নিউরোমা, অ্যাকুস্টিক নিউরোমা যেটাকে আমরা সোয়ানোমা, ভেস্টিবুলার সোয়ানোমা অর নিউরোলেমনা বলতেছি, এটা সাধারণত অ্যারাইজ ফ্রম প্রোটেকটিভ সেল অ্যারাউন্ড নার্ভ ফাইবার থেকে তৈরি, টাইপিক্যালি গ্রো অ্যারাউন্ড দ্য 8 ক্র্যানিয়াল নার্ভ। এটা আমরা আগেই বলে আসছি অ্যাকুস্টিক নিউরোমা সম্পর্কে, এখন আর বলতেছি না। এই যে অ্যাকুস্টিক নিউরোমা, যেটা সোয়ানোমার গ্রুপের। এখন সিমটম অফ এ ব্রেন টিউমার, ব্রেন টিউমারের সিমটমগুলা কি? আমরা কি কি সিমটম পেলে বুঝবো যে এটা ব্রেন টিউমার? ব্রেন টিউমার হ্যাভ আ রেঞ্জ অফ সিমটমস, ব্রেন টিউমারের অনেক মানে সিমটমের রেঞ্জ থাকে, অনেক সিমটম থাকে, ডিপেন্ডিং অন হোয়ার দ্য টিউমার ইজ। তো
তো সাধারণত এটা নির্ভর করে টিউমারটা কোথায় অবস্থিত সেইটার উপরে সিমটমটা কেমন হবে সেটা বোঝা যাবে। হাউ বিগ ইট ইজ অ্যান্ড হোয়াট টাইপ অফ টিউমার ইট ইজ, এটা কত বড় হয়েছে ব্রেনের মধ্যে এবং এটা কি ধরনের টিউমার, এই দুইটা বিষয় এবং ব্রেনের কোথায় হয়েছে, অর্থাৎ সিমটমটা ডিপেন্ড করবে ব্রেনের কোথায় হয়েছে লোকেশনের উপরে, ব্রেন টিউমারটা কত বড় সাইজের উপরে এবং কি টাইপের টিউমার এইটার উপরে। এই তিনটা জিনিসের সমন্বয়ে আসলে আমরা ব্রেন টিউমারের সিমটমগুলো আমরা প্রকাশ হতে দেখি। সাম সিমটমস মে অলসো বি কজ বাই দ্য ট্রিটমেন্টস ইউজ টু ম্যানেজ দ্য টিউমার। স্লো গ্রোয়িং ব্রেন টিউমার মে নট হ্যাভ এনি সিমটম টু স্টার্ট উইথ। কিছু কিছু টিউমার সিমটম আছে যেটা হচ্ছে ট্রিটমেন্টস ইউজ টু ম্যানেজ দ্য টিউমার, আবার কিছু কিছু টিউমার আছে যেটা কোনো সিমটম তৈরি করে না। মেনি ব্রেন টিউমার সিমটম অ্যান্ড ব্রেন ক্যান্সার সিমটম আর সিমিলার। আসলে ব্রেন টিউমার যেটা ম্যালিগনেন্ট এবং যেটা বিনাইন দুইটাই তো ব্রেনের মধ্যে চাপ দিচ্ছে, কিন্তু ক্যান্সার যেটা এটা অপেক্ষাকৃত খারাপ মেটাস্টেটিস করে। তো এই জন্য দুই ধরনের ব্রেন টিউমারের সিমটম প্রায় কাছাকাছি টু দোজ অফ আদার ডিজিজ অ্যান্ড কন্ডিশন। তো মূলত যে ব্রেন টিউমারের লক্ষণ সেটা হচ্ছে সর্বপ্রথম লক্ষণ হচ্ছে হেডেক, মাথা ব্যথা। দিস আর অফেন দ্য ফার্স্ট সিমটম অফ ব্রেন টিউমার। দীর্ঘমেয়াদী মাথা ব্যথা যদি কারো হয় এবং মাথা ব্যথার সাথে যদি খিঁচুনি থাকে, বমি বমি ভাব থাকে, দৃষ্টিশক্তির সমস্যা থাকে, তাহলে এই তিনটাকে বলা হয় মেইন সাইন অ্যান্ড সিমটম ব্রেন টিউমারের। আপনি সন্দেহ করে নেবেন যে তার ব্রেন টিউমার আছে। সিজার, খিচুনি, ব্রেন টিউমারের বেশিরভাগ ক্ষেত্রে খিচুনি পাওয়া যাবে। প্রবলেম উইথ ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন, রুগী ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, এলোমেলো হয়ে যাবে। উইকনেস অফ ওয়ান সাইড অফ পার্ট অফ দ্য বডি। ব্রেন টিউমারগুলো যদি বড় হতে থাকে তাহলে বডির যে পাশে যে অংশে ব্রেন টিউমারটা হয়েছে ওই অংশ যে বডির যে পার্টটা নিয়ন্ত্রণ করেছে ওই পার্টের হচ্ছে আপনার উইকনেস হবে। নৌশিয়ান ভমিটিং, এটা খুবই কমন ব্রেন টিউমারের ক্ষেত্রে, মাথা ব্যথার সাথে খিঁচুনি, বমি বা বমি বমি ভাব। কনফিউশন, রুগীর কনফিউশন আসবে, ডিস্টারবেন্স আসবে, ভীষণ লস আসবে, আস্তে আস্তে তার দৃষ্টিশক্তির কমতে থাকবে। ইম্পেয়ার্ড সেন্স অফ স্মেল অর টেস্ট, তার ব্রেনের যদি সাধারণত সেন্সরি পার্টে যদি হয়ে থাকে তাহলে তার ঘ্রাণ শক্তি এবং স্বাদ শক্তি নষ্ট হয়ে যাবে। ড্রোজিনেস অ্যান্ড ফ্যাটিক, রুগী একদম ড্রজিনেস হয়ে যাবে, খুব ঝিমুনি আসবে, ফ্যাটিক হয়ে যাবে, খুব দুর্বল অবসাদগ্রস্ত হয়ে যাবে। ডিজিনেস অর লস অফ কনসিয়াসনেস, রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে মাঝে মধ্যে। চেঞ্জ পার্সোনালিটি অ্যান্ড হাউ ইউ বিহেভ, তার আচরণ এবং তার ব্যক্তিত্বে পরিবর্তন আসবে। ইরিটেবিলিটি, হ্যাঁ, এক্সাম্পল হইতে পারে ইরিটেবিলিটি, একটা লোক ভালো ছিল কিন্তু সে এখন খিটখিটে মেজাজ হয়ে গেছে। চেঞ্জ টু হাউ থিঙ্ক, একজন মানুষ কিভাবে চিন্তা করে সেটার উপরে প্রভাব ফেলতে পারে। এন্ডোক্রাইন ডিসফাংশন, এন্ডোক্রাইন ডিসফাংশন বলতে হরমোনাল ব্যালেন্স তার নষ্ট হয়ে যাবে, হরমোনের এলোমেলো উল্টাপাল্টা কাজ দেখা যাবে। এবার হচ্ছে গ্রেডিং ব্রেন টিউমার। ব্রেন টিউমারের আমরা কিভাবে গ্রেড করব। Brain tumor are not stage like other tumor cancers because most don't spread to other part of the body. অন্য টিউমারের মতো, ক্যান্সারের টিউমারের মতো ব্রেন টিউমারকে স্টেজ করা হয় না, এটার স্টেজিংটা অন্যভাবে করা হয়। যেহেতু ব্রেন টিউমারগুলো সাধারণত বডির অন্য জায়গায় ছড়ায় না। ব্রেন টিউমার আর ইউজুয়ালি গিভেন আ গ্রেড ফ্রম 1 to 4, সাধারণত ব্রেন টিউমারের গ্রেডগুলা 1 থেকে 4-এর মধ্যে হয়ে থাকে। বেসড অন হাউ দ্য সেল লুক, এটা মূলত সেল বা তার কোষটা দেখতে কেমন। দিস ক্যান অলসো সাজেস্ট হাউ কুইকলি দ্য টিউমার মে গ্রো, এবং ওই টিউমারটা কত তাড়াতাড়ি বাড়তেছে এইটার উপরে আ প্যাথোলজিস্ট ওয়ার্কস আউট দ্য গ্রেড বাই লুকিং অ্যাট দ্য সেল আন্ডার মাইক্রোস্কোপ। সাধারণত ওই টিউমারটা কেটে মাইক্রোস্কোপের নিচে দিয়ে সাধারণত একজন প্যাথোলজিস্ট উনি ভালোভাবে খেয়াল করবে যে এই টিউমারটা কী ধরনের টিউমার। অথবা এখন এমআরআই, পেট স্ক্যান, সিটি স্ক্যান, হ্যাঁ, এগুলাতেও বোঝা যায়। তো গ্রেড 1 যেটা, এটা হচ্ছে লো গ্রেড টিউমার, যেটা বিনাইন এবং স্লো
গ্রো এবং খুব আস্তে আস্তে বাড়তেছে বা খুব ধীর গতিতে বাড়বে, এবং এটা বিনাইন জাতের টিউমার, এটা হচ্ছে গ্রেড 1-এর ব্রেন টিউমার, এবং এগুলা খুব একটা টেনশনের কারণ নাই, কনসার্নের কারণ নাই। আপনি অনেক দিন পর্যন্ত তাকে আপনি ট্রিটমেন্ট করার সুযোগ পাবেন। গ্রেড 1, গ্রেড 2 এই দুই ধরনের টিউমারকে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি পেশেন্টের যদি গ্রেড 1-2-র মধ্যে থাকে। গ্রেড 2 যারা, তারা হচ্ছে লো গ্রেড টিউমার, এরাও লো গ্রেড টিউমার, এরা বিনাইন কিন্তু গ্রোয়িং অ্যাট আ স্লো রেট, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, মানে বাড়বে কিন্তু খুব স্লো। কিন্তু গ্রেড 1-এর টিউমারগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব স্লো, দেখা যায় যে এই ব্রেন টিউমারের রুগীরা 8-10 বছর পর্যন্ত আপনি সময় পাবেন, কিন্তু গ্রেড 2-তে কিন্তু বাড়তেছে, অনেক আস্তে আস্তে বাড়তেছে। মে কাম ব্যাক আফটার ট্রিটমেন্ট, এবং এই গ্রেড 2 টিউমারগুলা সার্জারি করার পরেও আবার ফিরে আসতে পারে। তো এটা আবার হোমিওপ্যাথির জন্য খুব পটেনশিয়াল। গ্রেড 3 যেটা, সেটা হাই গ্রেড টিউমার, এইগুলাকে থেকে হাই গ্রেড টিউমার বলা হয়, যেটা ম্যালিগনেন্ট অর্থাৎ ক্যান্সারাস। গ্রেড 3 কিন্তু ক্যান্সারাস, গ্রোয়িং অ্যাট এ মডারেট রেট, এবং এটা মিডিয়াম লেভেলে গতিতে, মাঝারি ধরনের গতিতে বাড়তে থাকে। ক্যান স্প্রেড টু আদার পার্টস অফ ব্রেন, এবং এটা ব্রেনের অন্য অন্য অংশে ছড়ায় যেতে পারে, মেটাস্টেটিস করতে পারে। তো গ্রেড 3 কিন্তু খুব ঝামেলা। গ্রেড 4 যেটা ফাস্টেস্ট গ্রোয়িং, গ্রেড 4-এ আসলে রোগীর দুর্ভাগ্য ছাড়া কিছু বলা যাবে না, এটা খুবই দ্রুত গতিতে বাড়তে থাকে, এবং যেটা ম্যালিগনেন্ট, এবং এটাও ক্যান্সারাস, অলসো কল্ড হাই গ্রেড টিউমার, এগুলাকে হাই গ্রেড টিউমার বলা হয়। ক্যান স্প্রেড টু আদার পার্টস অফ দ্য ব্রেন অ্যান্ড টেন টু ক্যাম ব্যাক, এগুলা ব্রেনের অন্য অন্য অংশে ছড়িয়ে যায় এবং এগুলো আবার ফিরে ফিরে আসতে থাকে। অ্যান্ড ফাইনালি আমরা ব্রেন টিউমারকে কি দিয়ে ডায়াগনোসিস করব? আসলে ব্রেন টিউমারকে ডায়াগনোসিস করার টেস্টই মূলত তিনটা, একটা হচ্ছে সিটি স্ক্যান, একটা হচ্ছে এমআরআই, আর একটা হচ্ছে পেট স্ক্যান। তো এই সিটি স্ক্যান আর এমআরআই সবচাইতে ভালো হচ্ছে এমআরআই করা। এমআরআইটা করলে একদম ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন ব্রেনের কোথায় কি আছে, কি ধরনের টিউমার, কেমন টিউমার, কত বড় হয়েছে, হ্যাঁ, এবং এটার প্রেডিকশন সম্পর্কে আপনি খুব ভালোভাবে আইডিয়া করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনার ব্রেন টিউমারের টোটাল বিষয়টা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে ব্রেন টিউমার নিয়ে আপনারা করতে পারেন।